ওকে, হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আজকে ভার্সি মাস্টার ক্লাসে। তো আজকে আমরা তোমাদের সেকেন্ড পেপারের চ্যাপ্টার 2 এর লেকচার 3 এ ডিসকাস করব। তো বিগত লেকচারে আমরা দেখে আসছিলাম যে তোমার একদম শুরু থেকে বলি, শুরুতে আমরা মেইনলি কুলম্বের সূত্র, তার ব্যাখ্যা, থিওরি এগুলো নিয়ে কথা বলছিলাম। তারপরে আমরা সেকেন্ড লেকচারে এসে বিভব আর প্রাবল্যকে একদম ভেঙ্গে চুরে দেখা দিয়েছিলাম কিভাবে ইন্টিগ্রেশন দিয়ে করা যায় বা কিভাবে গোলকের ভিতরে বাইরে চেঞ্জ গুলো হয়, এবং তার সাথে বিভিন্ন সালের বিভিন্ন ভার্সিটির যে কোশ্চেন গুলো ছিল সেগুলো আমরা তোমাকে সলভ করে দিয়েছিলাম, যেন তুমি বাসায় যে কোনো মোমেন্টে যে কোনো প্রবলেম দেখলে কোনো সমস্যা ফেস না হয়, এতে তুমি বুঝতে পারো কি পড়তে হবে। তো আজকের লেকচার হচ্ছে এর পরের পার্টটা, ধারকের সমন্বয় এবং তার সাথে ডাইপোল, তিনটা একসাথে। ঠিক আছে, বেসিক্যালি আমি বলি, হয়তো আগে ক্লাসেও বলছিলাম যে এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টই হচ্ছে ধারক এবং তার সাথে বিভব এবং প্রাবল্য। তাই আজকে আমরা এই ধারক বা ধারকত্ব অথবা ধারকের সমন্বয়, এই টপিক গুলোকে নিয়ে একদম সময় নিব এবং ভেঙে 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 বুঝাবো। যথেষ্ট ছোট, একদম ক্রিটিক্যাল কিছুই না, শুধু একটা শর্ত আছে, একটু খেয়াল রাখতে হয়, তাহলে মোটামুটি হয়ে যাবে। আর ফাইনালি হচ্ছে তোমার ডাইপোল। ডাইপোল থেকে সাধারণত খুব একটা কোশ্চেন জিজ্ঞেস করে না, মানে অ্যাটলিস্ট ম্যাথমেটিক্যাল কোশ্চেন তেমনটা হয়ই না। এখান থেকে জ্ঞানমূলক প্রশ্ন বা পিওর এমসিকিউ প্রবলেম বেশি হয়। বাট ধারকের থেকে আমরা বলতে পারি যে ম্যাথমেটিক্যাল এমসিকিউ বেশি হয়। মানে এখানে তোমার শুধু যে জ্ঞানমূলক প্রশ্ন করে তা না, এখানে একটু গাণিতিক হিসাবও খেয়াল রাখতে হয় আর কি। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। আমরা দেখে নেই যে ধারক ও ধারকত্ব এই পার্ট থেকে কোশ্চেন গুলো মোটামুটি কবে কবে আসছিল। ঢাকা ইউনিভার্সিটির খুবই পছন্দের জায়গা, তারা মোটামুটি এখান থেকে বেশ ভালো পরিমাণে কোশ্চেন দিয়ে থাকে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি দেখো টানা তো মোটামুটি দিয়েই যাচ্ছে, তো এই জন্য আমরা এটাকে ইগনোর করতে পারতেছি না, বেশ ভালো ইম্পর্টেন্ট। বাকি না হয় দিচ্ছে অনেকদিন ধরে, বাট এমন কোনো কথা নাই যে আবার দিবে না, দিতেই পারে। ইভেন ধরো সামনের বছর এমনও হতে পারে যে ধারক বা ধারক কত থেকেই রিটেন কোনো কোশ্চেন চলে আসলো। তার কারণ এখানেও কিন্তু ছোট ছোট প্রুফ করা জায়গা আছে। এটা কেন বললাম, তার কারণ ঢাকা ভার্সিটি পরীক্ষায় দেখলাম রিটেনের মধ্যে একটা না একটা অঙ্ক থাকবেই যেখানে আমরা প্রুফ চাই, ফিজিক্সের ভিতরে আর কি। তো ধারকেও কিন্তু অনেক হিসাবে প্রুফ করা যায়, তো স্যাররা কিন্তু দিয়ে বসতে পারে। তোমরা এই ছোট্ট ছোট প্রুফ গুলো যেগুলো 4-5 লাইনের মধ্যে হয়, ওগুলো বাসায় ভালো করে প্র্যাকটিস করবা যে কোনো চ্যাপ্টারের জন্য। ঠিক আছে, তাহলে শুরুতে আসি যে এই ধারক জিনিসটা আসলে কি। ধারক মানে যে ধারণ করে সে। তো এমন কোন একটা ডিভাইস বা এমন কোন একটা যন্ত্র যাতে আমরা ভোল্টেজ ডিফারেন্স দিয়ে, মানে বিভব পার্থক্য প্রয়োগ করে চার্জকে স্টোর করতে পারি, এমন যে ডিভাইস তাকে বলি আমরা ধারক। ঠিক আছে, সো মেইন কথা হচ্ছে যে বিভব পার্থক্য প্রয়োগ করে চার্জকে ধারণ করতে হবে, সে হচ্ছে আমাদের ধারক। আর এই ধারকের যে ধর্ম তাকেই বলা হয় ধারকত্ব। এই ধারকের একক মিস্টার ফ্যারাডে, আমাদের যে বিজ্ঞানী ছিলেন তার নাম অনুসারে, তুমি যদি তার জীবনী নিয়ে পড়ো দেখবে ইন্টারেস্টিং। এই লোকটা কিন্তু প্রাতিষ্ঠানিক তেমন কোনো শিক্ষা ছিল না, নিজ দায়িত্বে সে প্রিন্টিং প্রেসে কাজ করতেন এবং সেখান থেকে নিজে বই পড়ে পড়েই সে এত কিছু জেনে গেছেন। তো এই যে তার এককটা ফ্যারাড, এই ফ্যারাড কিন্তু অ্যাকচুয়ালি অনেক বড় একটা একক। তাই বাস্তব জীবনে যখন আমরা অঙ্কগুলো সলভ করি, তখন হয়তো বা মাইক্রো ফ্যারাড বা মিলি ফ্যারাড এরকম ধরে ধরে আমরা ম্যাথ গুলো সলভ করি, কারণ লিটারালি এটা বিশাল বড় একটা মান। তো এই ধারকত্বে যদি বলি যে ভাই মানটা বের করবা কেমনে, যতটুকু চার্জ জমা করতে পারছো, যতটুকু বিভব পার্থক্য প্রয়োগ করার কারণে তাদের অনুপাতটাকে বলি আমরা ধারকত্ব। এই ধারক কত প্রকার হতে পারে, অনেক প্রকারই হতে পারে। তোমাদের বইতে আমরা ধারকটাকে দুই প্রকারে দেখব, একটা হবে আমাদের সমান্তরাল পাত ধারক এবং আরেকটা হবে গোলাকার পরিবাহীর জন্য ধারক। এই দুইটাই মেনলি আমাদের পরীক্ষায় বেশি আসে, বা আরো ইজি করে বললে সমান্তরালটাই বেশি আসে, গোলাকারটা একটু কম আসে, বাট তারপর আমরা দেখে রাখবো। ঠিক আছে, সো বেসিক্যালি আমরা ডিভাইস বানাবো যে আমাদের চার্জকে স্টোর করে রাখতে পারবে। ধারকের ভিতরে কিন্তু ওহমের সূত্র ডিরেক্টলি অ্যাপ্লাই করা যায় না, ধারকের অনেক রকম ঝামেলা আছে। মানে ধারকের ক্ষেত্রে অ্যাকচুয়ালি ডিসি কারেন্ট নিয়ে কথা বলতেই হয় না, এখানে এসি কারেন্ট নিয়ে কথা বলতে হয়, কিন্তু আমাদের যেহেতু সিলেবাসেই নাই, তো এগুলো নিয়ে আমরা আলোচনা করে যাব না। তুমি যদি ট্রিপলি বা অ্যাপ্লাইড ফিজিক্স বা এমন কোন সাবজেক্ট নিয়ে পড়ো যেখানে কোনো কারণে তোমার ক্যাপাসিটি নিয়ে কাজ করতে হয়, তখন তুমি জানতে পারবা যে এটার অ্যাকচুয়াল ব্যাখ্যাগুলো কি। তাই তোমাদের লেভেলে আমরা অত বেশি ডিপে আপাতত যাচ্ছি না। তাহলে আসি সমান্তরাল পাতধারক এবং গোলাকার পাতধারক নিয়ে। সমান্তরাল পাতধারকের ক্ষেত্রে যেই ঘটনা ঘটে সেটা হচ্ছে এখানে থাকবে দুইটা পাত। এই যে একটা হচ্ছে আমাদের এই বাম পাশের একটা পাত, এবং ঠিক তার সাথে সমান্তরাল করে এইখানে আরেকটা ডান পাশে পাতকে রাখা আছে। এই পাতগুলো আয়তাকার হতে পারে, বর্গাকার হতে পারে, বৃত্তাকারও হতে পারে, অনেক রকমই হতে পারে, বাট তোমাদের ক্ষেত্রে আমরা নর্মাল এখানে সুন্দর একটা আয়তাকার পাত চিন্তা করছি, বেশ চিকন। এই
প্রত্যেকটা পাতের যে ক্ষেত্রফল সেটা হচ্ছে এ, এটার ক্ষেত্রফলও এ হবে, এটার ক্ষেত্রফলটাও এ হবে, এবং তাদের যে লম্ব দূরত্ব বা সমান্তরাল থাকার কারণে যে গ্যাপ থাকবে সেই গ্যাপটাকে এখানে আমরা ছোট্ট হাতে ডি দিয়ে প্রকাশ করতেছি। এখন এই দুইটা পাতের মাঝখানে মাধ্যম থাকতেও পারে, নাও পারে, যেমন বায়ু মাধ্যমও থাকতে পারে, আবার চাইলে অন্য কোনো মাধ্যমও থাকতে পারে। তাই আমরা মধ্যবর্তী মাধ্যমটাকে এখানে কে দিয়ে প্রকাশ করলাম, মানে ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট বা পরাবৈদ্যুতিক ধ্রুবক। এখন যদি আমরা এই দুইটাকে একটা ব্যাটারির সাথে কানেক্ট করে দেই, তখন কি হবে, এক পাশে প্লাস চার্জ গুলো জমা হবে, আর এক পাশে মাইনাস চার্জ গুলো জমা হবে, অর্থাৎ এর ভিতরে একটা বেসিক্যালি তড়িৎ ক্ষেত্র তৈরি হবে, যাকে আমরা চাইলে ই দিয়ে প্রকাশ করতে পারি। আচ্ছা, তো এখানে আমি যখন ধারকত্ব তৈরি করে ফেলবো, তখন তার ধারকত্বের যে সূত্র সেটা হবে এপসাইলন নট কে এ বাই ডি। খুব ইজিলি প্রুফ করা যায়, ওই দেওয়ার দরকার নাই, আমরা মেইন সূত্রে চলে আসি, এপসাইলন নট কে এ বাই ডি। কোনটা মানে কি তুমি ভালো করে জানো, মাধ্যমের শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা, কে মানে পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট, এ মানে এই পাতগুলোর ক্ষেত্রফল, আর ডি মানে তাদের মধ্যবর্তী দূরত্ব। পরীক্ষায় সবচেয়ে কমনলি জিজ্ঞেস করে কাকে বাড়াইলে কাকে কমাইলে কি হবে। তো ধরো যদি আমরা ধারকত্বের মানকে বাড়াইতে চাই, কি করতে পারি, এপসাইলন নট এটা কনস্ট্যান্ট, কিচ্ছু করতে পারবো না, কিন্তু মাধ্যমের ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট এইটা তো বদলাইতেই পারি। যেমন পানির ক্ষেত্রে এই মানটা হচ্ছে 80, কিন্তু বাতাসের ক্ষেত্রে এই মানটা হচ্ছে 1। তার মানে আমি এমন কোন কে কে ইউজ করব যার কে এর মানটা অনেক বেশি, মানে মাধ্যমটার ডাই ইলেকট্রিক কনস্ট্যান্টের মানটা অনেক বেশি, তখন আমার ধারকত্ব এমনিই বেড়ে যাবে। বা ধরো আমি এই যে পাতগুলো আছে এই পাতগুলোকে আরো বড় বড় করে ফেলবো, বেশি বেশি চার্জ আমি স্টোর করতে পারবো, সো এরিয়া বাড়াই দিলেও আমার ধারকত্ব বেড়ে যাচ্ছে। শুধুমাত্র দূরত্বের ক্ষেত্রে উল্টা, দূরত্বকে বাড়াবো না, দূরত্বকে কমাই দিব, দূরত্বকে কমাই দিলে আমার ধারকত্ব বেড়ে যাবে। এগুলোই পরীক্ষায় বারবার বারবার ঘুরায় পেঁচে জিজ্ঞেস করে, মুখস্থ করার কিছু নাই, সূত্র দেখে দেখে কমন সেন্সে বলবা, লব বেড়ে গেলে বাড়বে, হর কমে গেলেও মানটা বাড়বে, আর উল্টা হইলে উল্টা ঘটনা ঘটবে, তাই না? এখানে তো চিন্তা করার কিছু নাই। তো সমান্তরাল পাত ধারক নিয়ে তোমাদের মোটামুটি এই সূত্র মনে রাখতে পারলেই বাকি যাই অঙ্ক আসুক তুমি সলভ করতে পারবা। এখন যদি আমরা গোলাকার পাত ধারকের কাছে যাই, তার কাছে কি হবে, এই গোলাকার পাত ধারক বলতে এই গোলকের যে ব্যাসার্ধ তাকে আমরা এখানে বড় হাতের আর এমনটা চিন্তা করে নিচ্ছি। তাহলে আমরা জানি সি সমান সমান কিউ বাই ভি। তো ধরলাম যে আমরা বিভব পার্থক্য প্রয়োগ করে এটাকে কিউ পরিমাণ চার্জ দ্বারা এইভাবে চার্জিত করে ফেলবো, তো সেই মানটা হচ্ছে আমাদের বড় হাতের কিউ বা প্লাস কিউ। এবার ভি মানে কি, বিভব, তাই না? আমরা মনে হয় জানি যে গোলাকার পরিবাহীর ক্ষেত্রে যে বিভব বের করতে চাই, তাহলে 1/4πε0, অথবা একটা কাজ করতে পারি, এইভাবে 9/9ও লিখতে পারি, দরকার নেই, 1/4πε0 ইন্টু কে, চার্জ ডিভাইডেড বাই দূরত্ব। দূরত্ব বলতে কিন্তু পৃষ্ঠ পর্যন্ত যে দূরত্ব আমরা সেটাকে নিচ্ছি, বা আর ব্যাসার্ধকে নিচ্ছি। এই ভিটাকে ধরে যদি আমরা এখানে বসাই দেই, তাহলে কি অবস্থা হচ্ছে, 1/4πε, এটা কিন্তু ভাগ না হয়ে গুণ হয়ে যাবে। কেন? কারণ তুমি অ্যাকচুয়ালি 1/4 কে ভাগ করতেছো, ভাগকে আবারও ভাগ করলে দুইটা ভাগ মিলে উল্টায় গুণ হয়ে যাবে। সো 4πε কে চলে আসলো। এখন এই কিউ আর এই কিউ কাটাকাটি হয়ে গেল, এবং এই নিচের আরটা উপরে উঠে গেল, তাহলে সি সমান সমান 4πε0 কে আর, আমরা এরকম একটা চেহারা পেয়ে গেলাম। এখন এখান থেকে তুমি কি দাবি করতে পারো, এখান থেকে তুমি যে দাবি করতে পারো সেটা হচ্ছে, গোলাকারের ক্ষেত্রে যদি ধারকত্ব বৃদ্ধি করতে হয় তাহলে কি অপশন আছে, তুমি মাধ্যমকে চেঞ্জ করো, অথবা সবচেয়ে ইজি কথা ভাই, তুমি গোলকের ব্যাসার্ধকেই বড় করে দাও, যত বড় গোলক নিবা তত তোমার ধারকত্ব বৃদ্ধি পাবে। ঠিক আছে, এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট, মানে তোমাকে পরীক্ষায় ঘোরায় পেঁচায় জিজ্ঞেস করার জন্য এটা ভালো জিনিস। ঠিক আছে, তাহলে এখন আমরা সামনে আগাইতে পারি। সঞ্চিত শক্তি, এটা বেশ ইম্পর্টেন্ট। তো কিভাবে এটা আমরা বের করতে পারি, এই প্রুফ কিন্তু তোমাকে চাইলে পরীক্ষায় স্যাররা দিতে পারেন। আমরা জানি যে কাজ করার সামর্থ্যকে তো আসলে দিন শেষে শক্তি বলে, তাই না? তার মানে যদি আমরা বল এবং যে সরণ তার ইন্টিগ্রেশনটা করি, বা ক্ষুদ্র ক্ষুদ্র কাজগুলোকে বের করে যোগ করে ফেলি, তখন আমরা টোটাল কাজ পাবো। এখন কোশ্চেনটা হইলো যে তাহলে এখানে আমি এফ এর জায়গায় কাকে বসাবো, আর তোমার ডিএক্স এর জায়গায় বা কাকে বসাবো? চিন্তা করে দেখো, আমরা কিন্তু এখানে যা কিছু করি, বল বলতে আমরা আসলে প্রাবল্য নিয়ে কথা বলি। এই যে দেখাইছিলাম কিন্তু সমান্তরাল পাতের ভিতরেও তোমার এই প্রাবল্যটা থাকবে, এটা না থাকার তো কোনো কারণ নাই।
ঠিক আছে। আর ডিএক্স টাই তুমি কিভাবে লিখতে পারো এটা তোমার ইচ্ছা, তুমি চাইলে ই ডি আর বা তোমার যেভাবে লিখতে মন চায় তুমি লিখতে পারো, এটা কোনো মাথা ব্যথা নেই আমাদের। আচ্ছা, এখন ইটাকে কি করা যাইতে পারে এটা এখন তোমার ইচ্ছা, তুমি যে ইটাকে কিভাবে নিয়ে যাবা। কিন্তু প্রবলেমটা হচ্ছে আমরা কি আসলে বল দিয়ে সরণকে বা প্রাবল্য দিয়ে দূরত্বকে এভাবে ইন্টিগ্রেশন করব? এটা কি আমাদের করা দরকার আছে? তুমি তার যদি এভাবে চিন্তা করো যে আমাদের এখানে অ্যাকচুয়ালি প্রয়োজনটা কি, মানে তুমি অ্যাকচুয়ালি কার সাথে কাকে এখানে ইনক্লুড করতে চাচ্ছ, সেটা হচ্ছে এইভাবে যে আমরা যদি প্রাবল্যকে আনতে যাই তখন তোমাদের চার্জের মানটাকে এক ধরে নিতে হচ্ছে, কিন্তু চার্জের মান যেখানে এক থাকবে তার তো কোনো গ্যারান্টি নাই। তখন না হয় এর আগের পার্ট যখন ব্যাখ্যা করছিলাম তখন আমি এই কাজটা করছিলাম, কিন্তু এখানে চার্জের মানটাকে রাখা উচিত। সো এইভাবে না লিখে তার চেয়ে আমরা ভেঙ্গে এইভাবে লেখাটা বেশি বুদ্ধিমানের কাজ। এফ ইকুয়াল টু কিউ ই ডি এক্স এভাবে লেখো, এটা বেশি সেফ হবে, কারণ তুমি জানো না চার্জের মানটা তোমার কত, এক হবে কোনো কথা নাই, থাকুক কিউ এর জায়গায় কি। এবার দেখো তো ই আর ডিএক্স এই দুইটার পরিবর্তে কি লেখা যায়, এটা আমরা আগে ক্লাস দেখছিলাম যে আমরা লিখতে পারি ই সমান সমান মাইনাস ডিভি ওভার ডিআর, তাই না? তো যদি আমরা এই লেখাটাকে একটু মডিফাই করে দেই, আর এর পরিবর্তে যে আমরা এখন ডিএক্স টাকে চিন্তা করি, কারণ আর কি আমরা এক্স হিসেবে লিখতে পারি, তাহলে ই ডিএক্স এটার পরিবর্তে কিন্তু আমরা ডিভি বলতে পারি। এই যে এতগুলা কষ্ট করলাম না, এত কষ্ট না করে বললেই তো হয়তো। একদম প্রথম পেজে আমরা কি পড়ছিলাম, প্রথম পেজে পড়ছিলাম যে ভোল্টেজ ডিফারেন্স প্রয়োগ করে তুমি চার্জকে স্টোর করবা। তাহলে কার সাপেক্ষে? বিভবের সাপেক্ষে চার্জকে তুমি জমা করবা। এই যে বিভবের সাপেক্ষে তুমি চার্জকে জমা করবা। তাহলে আমাকে সি সমান সমান কিউ বাই ভি অর্থাৎ সি সমান সমান ডি কিউ বাই ডিভি এভাবে লিখতে পারতাম না? ওই জিনিসটা অ্যাকচুয়ালি এখানে ইনক্লুড হবে। তাহলে এই এতক্ষণ তোমাকে যে আমি দেখাইলাম যে এই কিউ বা ডিভি, তুমি চাইলে এই লাইনটা এত কষ্ট করে বের না করেও ডাইরেক্ট সংজ্ঞা থেকে সি সমান সমান কিউ বাই ভি অথবা ডি কিউ সমান সমান সি ইন্টু ডিভি এটাও কিন্তু করতে আসলে পারতা, তাই না? আচ্ছা, তাহলে এখন আসি এই যে কিউ কে ভাঙার সময় আসছে। তাহলে আমরা জানি সি সমান সমান হচ্ছে কিউ ডিভাইডেড বাই ভি, তাহলে কিউ এর পরিবর্তে সিভি। দেখছো, মানে তুমি ঘুরে ফিরে কিন্তু এখন আবারও সেই একই জায়গাতেই আসতেছো, আমি চাইলে এক লাইনে লিখতে পারতাম। তাহলে ধারকত্বের যে মান তা তো বদলানোর কথা না, ওটা ডিভাইসের জন্য নির্দিষ্ট হওয়ার কথা। সি কে রেখে দিলাম আর ইন্টিগ্রেশন অফ তোমার এখানে ভি ডিভি। তাহলে তুমি আমাকে বলো তো ভি আর ডিভি এটা ইন্টিগ্রেট করা যাবে না? অবশ্যই যাবে। তাহলে ভি এর পাওয়ার হচ্ছে এক, পাওয়ার এক বাড়বে এবং সাথে ভাগ হবে, পাওয়ার এক থেকে দুই হবে আর দুই দিয়েই ভাগ যাবে, তার মানে সি ভি স্কোয়ার ডিভাইড বাই টু এটা আসবে। তাহলে আমরা একদম নর্মাল এই ইন্টিগ্রেশনটাকে ইউজ করে কি পাইলাম? আমরা পাইলাম যতটুকু তোমার কাজ হবে বা সঞ্চিত শক্তি হবে সেই মানটা হবে হাফ অফ সিভি স্কোয়ার। ঠিক আছে, এখন তুমি যদি আবার চাও এই হাফ অফ সিভি স্কোয়ার কে ভেঙে ভেঙে এই চেহারাগুলো আনতে পারো। কিভাবে? তুমি চাইলে সি এর জায়গা থেকে কিউ বাই ভি অবশ্যই বসাইতে পারবা। তখন কি অবস্থা দেখো তো, ডাব্লিউ সমান সমান হাফ, সি এর জায়গায় বসবে কিউ ডিভাইডেড বাই ভি, এখন হচ্ছে ভি স্কোয়ার। তাহলে ভি ভি যদি কাটাকাটি হয়ে যায় তাহলে পড়ে থাকতেছে হাফের জায়গায় হাফ, এখানে কিউ আর এখানে ভি। তাহলে সূত্র হলো ডাব্লিউ সমান সমান হাফ অফ কিউ ভি। এবার লাস্ট একটা কাজ করব, সেটা হচ্ছে সি কে ভাঙ্গা হয়ে গেছে। এখন যদি আমরা চাই এখানে এই কিউ আর ভি, সি আর ভি, তার পরিবর্তে সি আর কিউ কে নিয়ে কাজ করব, মানে আমরা ভিটাকে যদি চাই সরাই ফেলতে পারি। তাহলে এই জায়গাতে লিখতে পারি আমরা হাফ অফ সি ভি স্কোয়ার, কিন্তু ভি এর জায়গায় কি লিখতে পারি? কিউ বাই সি লিখতে পারি। তাহলে কিউ বাই সি যখন লিখবো স্কোয়ার হওয়ার কারণে কিউ স্কোয়ার বাই সি স্কোয়ার, যে কাটাকাটি করি তাহলে উপরে থাকবে কিউ স্কোয়ার আর নিচে হয়ে যাবে টু সি। তাহলে আলটিমেটলি আমাদের সূত্র কয়টা আসে দেখো, আমাদের এখানে সূত্র আসে তিনটা, হাফ সি ভি স্কোয়ার, হাফ অফ কিউ ভি, কিউ স্কোয়ার বাই টু সি। এখন প্রশ্ন কিন্তু এখানটা আছে যে তুমি কিভাবে এই মানগুলাকে চেঞ্জ করাচ্ছ বা কোনটা সাপেক্ষে তুমি কি বলতেছো। সো এখানে চিন্তা করার বিষয়টা হচ্ছে যখন এই দুইটা পদ থাকতেছে আমি আরেকজনকে এখানে কনস্ট্যান্ট রেখে চিন্তা করতেছি। যেমন হাফ সিভি স্কোয়ার কে যখন আমি কথা বলতেছি তখন কিন্তু চার্জ মানে কনস্ট্যান্ট, চার্জ বদলাবে না। যখন আমরা হাফ কিউভি নিয়ে কথা বলতেছি তখন আমাদের ধারকত্বের মানটা কনস্ট্যান্ট, চেঞ্জ হবে না। আর যখন কিউ স্কোয়ার বাই টু সি নিয়ে কথা বলতেছি তখন আমাদের বিভবটা কনস্ট্যান্ট। আমরা এভাবে ধরে ধরে কিন্তু এখানে আগাচ্ছি, কথা বুঝতে পারছো? মানে এক একটা ক্ষেত্রে এই এক একটা কথা সত্য, প্রতি ক্ষেত্রেই কেউ না কেউ একটা করে কনস্ট্যান্ট থাকবে, যে কোনো একটা
কনস্ট্যান্ট থাকবে, তাহলে যে কনস্ট্যান্ট থাকবে তাকে বাদ দিয়ে বাকি দুইটাকে নিয়ে আমরা সূত্র বানাই ফেলবো। ঠিক আছে, এটা মাথায় রেখো। টাফ লেভেল এমসিকিউ দিলে এভাবে চিন্তা করবা, যে কনস্ট্যান্ট তাকে বাদ দিয়ে আমরা সূত্র বানাই নিব। আচ্ছা, এখন দেখো তোমাকে জিজ্ঞেস করতেছে পৃথিবীর ধারকত্ব কত। সো এটা তো একটা কেমন প্রশ্ন হয়ে গেল না, যে পৃথিবীর আবার ধারকত্ব কেমনে হয়। আসলে এটা মিন করতেছে যদি কোনো পরিবাহী সাইজ পৃথিবীর সমান হয় তখন তার ধারকত্ব কত হবে। সো পৃথিবী কেমন, গোলাকার, তাহলে গোলাকার পরিবাহীর ক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে সি সমান সমান 4πε0 ইন্টু আর। এটা কিন্তু পড়ছি আমরা। এখন তুমি এটা বলতে পারো যে ভাই 4πε0 এই মানগুলো আমি বসাবো কিভাবে। একটু যুক্তি দিয়ে চিন্তা করো। আমরা জানি 1/4πε0 সমান সমান 9 ইন্টু 10⁻৯, এটা আমরা পড়ছি। তাহলে এইখান থেকে যদি আমরা এখানে মানটা বসাতে চাই কি করতে পারি, 4πε0 সমান সমান 1/9 ইন্টু 10⁻৯। আমরা কিন্তু এমনটা চাইলে বসাইতে পারি, এটাকে ধরে এই জায়গাতে নিয়ে আসো। তাহলে সি সমান সমান আর ডিভাইডেড বাই 9 ইন্টু 10⁻৯। আমরা কিন্তু এমনটা এখানে লিখতে পারি, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখন আর কই পাবো। আমরা জানি পৃথিবীর ব্যাসার্ধ মুখস্থ, এটা কত ছিল, 6400 কিলোমিটার। তাহলে যে আরো আমরা 1000 দ্বারা গুণ করি হয়ে যাবে মিটার, ডিভাইডেড বাই 9 ইন্টু 10⁻৯। ঠিক আছে, জানা মান দিয়ে রিপ্লেস করলাম। এখন যে কাটাকাটি করতে চাই তা দেখো তো, নিচের 9 আর উপরে 64 অবশ্যই কাটাকাটি করা যাবে। মানে মিন করতেছে এইভাবে, আমরা 64 আর 9 কে রাখবো এবং তার সাথে 2 শূন্য 3 শূন্য 5 শূন্য, 5 কে 9 দিয়ে ভাগ করলে 4 শূন্য, পাওয়ার -4। এখন আমরা কাটাকাটি করি, 9 দিয়ে 64, একবার তুমি গুণ করে দেখো তো কত হয়। 9 নামটা পড়ো, 7 নং 63, তাই 7 দিলে আসলো 63, পড়ে থাকলো 1। 9 1 কে 9, 9 1 কে 9, 9 1 কে 9, মানে এটা কিন্তু চলতেই থাকবে, 7.1111 থামবেই না, ইন্টু 10⁻⁻4। তা পেয়ে গেলাম আমাদের পৃথিবীর আকৃতি সমান যদি কোনো তুমি ধারক তৈরি করতে পারো তখন তার ধারকত্ব হবে 7.11 10⁻⁻4 এত ফ্যারাড। একটা কাজ করি, তোমাদেরকে আমি শুধু কিন্তু বলছিলাম ফ্যারাড তো অনেক বড় একক, এটাকে আমরা মাইক্রো ফ্যারাডে কনভার্ট করবো। তো কি করতে পারি, আমার দরকার এখানে 10⁻⁻6। তোমাদের নিঃসন্দেহে মনে আছে আমি বলছিলাম যা দরকার আগে লিখে নিবা, বাকিটা অ্যাডজাস্ট করবা। তাহলে মাইক্রো মানে 10⁻⁻6, তাহলে তোমার কি আছে -4 -6, আরো 2 ঘর, তাহলে এখানে 2 ঘর ভাগ দিব আর এই পাশে 2 ঘর গুণ করব, অর্থাৎ 7.11 এর জায়গায় এখন 711.1, অর্থাৎ আমরা 2 ঘর ডান দিক চলে যাব, গুণ দিব 100 দিয়ে আর এই পাশে 100 দিয়ে ভাগ দিব। সো -4 ভাগ হয়ে মাইক্রো হয়ে গেল, আর 7 100 দিয়ে গুণ করে 711 হয়ে গেল। তাহলে আমাদের পৃথিবীর ধারকত্বের মান হচ্ছে 711 মাইক্রোফ্যারাড। এরকম আমাকে বুঝতে পারছি। এবং এটা করার সময় তোমাকে অবশ্যই এই ছোট্ট জিনিসটা মাথায় রাখতে হবে, এটা ভুলে গেলে কিন্তু অঙ্ক করতে গেলে আমাদের বিশাল বিপদ হয়ে যাবে। আশা করি এই ছোট জিনিসটা আমরা বুঝতে পারছি। চলো সামনে আগে। তাহলে ঢাকা ইউনিভার্সিটি 2022-23 একটা প্রবলেম কি বলতেছে এখানে দেখো, এ দৈর্ঘ্য বিশিষ্ট দুইটা বর্গাকার পাত দ্বারা, তো এই যে এ হচ্ছে আমাদের পাত যার দৈর্ঘ্য হচ্ছে এ, সো এটাও এ এটাও এ, এই বর্গাকার পাত দিয়ে আমরা ধারক তৈরি করব। এই যে ধারক বানাচ্ছি, দুইটা পাত নিলাম। এখন শর্ত কি বসে, শর্ত বসে যে এই দুইটা পাতের যে মধ্যবর্তী দূরত্ব এটাকে আমরা রাখতেছি ছোট হাতের ডি। ওকে, এই ডি এর মানটা বর্গাকার পাতের দৈর্ঘ্যের কম্পেয়ারে যথেষ্ট ছোট। ঠিক আছে, সুন্দর। এখন এই ধারকের সমস্ত রৈখিক মাত্রা যদি 3 গুণ করা হয় তাহলে ধারকত্ব কত গুণ পরিবর্তিত হবে। আচ্ছা, তো আগে দেখি এইখানে ধারকত্বের কি অবস্থা। এপসাইলন নট কে এ ডিভাইডেড বাই ডি, তাই না? তাহলে এপসাইলন নট নিয়ে মাথা ঘামানো কিছু নাই, কে নিয়ে মাথা ঘামানো কিছু নাই, কিন্তু ক্ষেত্রফলটা কি হবে, দুইটা এ মিলে এ স্কোয়ার ডিভাইড বাই দূরত্ব হচ্ছে ডি। এটাই মোমেন্টে আছে। কিন্তু তুমি কি চাচ্ছ, তুমি চাচ্ছ প্রত্যেকটা রৈখিক মাত্রাকে তুমি 3 গুণ করে দিবা। অর্থাৎ এই পাতের যদি এখন বলি আমার দৈর্ঘ্য চেঞ্জ করতে হবে, কত চেঞ্জ করতে হবে, আগে ছিল এ
কিন্তু এখন তুমি বলছো 3 গুণ করবা, তাহলে এইটা হবে থ্রাইস এ, এই দৈর্ঘ্যটাও হবে থ্রাইস এ। বুঝতে পারছো? মানে দৈর্ঘ্য প্রস্থ সব হয়ে গেছে থ্রাইস এ। শুধু তাই না, এই একটা পাত থেকে যে আরেকটা পাতের দূরত্ব, সেটা আগে ছিল ডি, এখন তোমার দূরত্ব হয়ে যাবে 3D। ওটা আমি পার্টটা আঁকলাম না, বাট বুঝতে পারছো দুইটা পাতের দূরত্ব 3D। তাহলে এখন আমাদের নতুন ধারকত্বের মানটা কত হবে? এপসাইলন নট কে, তাকে নিয়ে আমাদের মাথা ব্যথা নাই, কিন্তু ক্ষেত্রফলটা কি হবে? 3a হোল স্কোয়ার। তাই 3 হয়ে গেল 9, এ হয়ে গেল এ স্কোয়ার। আর দূরত্ব কি হবে? দূরত্ব তোমার জাস্ট ডি এর জায়গায় বসবে 3D। তো যদি আমরা কাটাকাটি করি, তাহলে খেয়াল করে দেখো, তাহলে এপসাইলন নট কে এ স্কোয়ার ডিভাইড বাই ডি আগে লিখলাম, উপরে 9 নিচে 3, কাটাকাটি করলে সাথে একটা এক্সট্রা 3 থেকে যায়। অর্থাৎ পূর্বের চেহারার সাথে এখনকার চেহারার কি পার্থক্য? এখন 3 গুণ, আর আগে জাস্ট 3 গুণ আকারে ছিল না। তো প্রশ্ন কিন্তু এটাই বলছে যে 3 গুণ করা হলে ধারকত্ব কত গুণ পরিবর্তন হবে। সো বেসিক্যালি নতুন ধারকত্ব সি প্রাইম আগের ধারকত্বের কত গুণ হইলো, অনুপাত করি সি প্রাইম বাই সি সমান 3। তাহলে আমাদের ধারকত্ব কিন্তু 3 গুণ হয়ে গেছে। এখন বাস্তবিক পক্ষে পরিবর্তন যখন বলে তখন আসলে বিয়োগ করতে হয়। তাহলে তুমি 3 গুণ হয়ে গেছো, মানে 2 গুণ বৃদ্ধি পাইছো, বাট কোথাও তো 2 গুণ দেওয়া নাই। তার মানে প্রশ্নে অ্যাকচুয়ালি প্রশ্নকর্তা কত গুণ হয়ে যাবে উনি এটাই জিজ্ঞেস করতেছেন। এই প্রশ্নগুলোর মধ্যে প্রবলেম এটাই হয় যে ভাষাগুলো একটু ক্লিয়ার কম হয়। বাট যাই হোক, ঠিক আছে, আমরা বুঝতে পারছি। তাহলে এখানে আমাদের উত্তরটা হচ্ছে 3 গুণ হয়ে যায়, এভাবে আমরা বলবো। সামনে আগাই। জিএসটি 22-23, মানে একদম রিসেন্ট এর প্রবলেম হচ্ছে এগুলো। 2 মাইক্রোফ্যারাড ধারকত্বের একটি বর্তনীতে 2000 ভোল্ট বিভব পার্থক্য প্রয়োগের পর ধারকের সঞ্চয় শক্তির পরিমাণ কত হবে বের করো। তাহলে সঞ্চয় শক্তিকে কি করতে পারি আমরা? হাফ সিভি স্কোয়ার দিয়ে লিখতে পারি। রাখলাম আমরা হাফের জায়গায় হাফ, সি এর মানটা কত? 2 মাইক্রোফ্যারাড, 2 ইন্টু পাওয়ার -6। আর বিভবের মানটা কত? 2000 স্কোয়ার। তাহলে এই দুই কাটাকাটি হয়ে গেল, তাই 10 টু দি পাওয়ার -6 পড়ে থাকলো। আর 2000 স্কোয়ার, এই দুই কত হয়ে যাবে? 2 স্কোয়ার করে 4 হয়ে যাবে। আর এই যে 3টা শূন্য স্কোয়ার করে কত হয়ে যাবে? 6টা শূন্য হয়ে যাবে। তাই 6 6 কাটাকাটি হয়ে গেল, পড়ে থাকলো শুধুমাত্র 4। তাই না, আমাদের অ্যান্সারটা হবে এখানে উত্তর 4। 4 জুল এককে আসছে। সো একক এখানে আমি লিখলাম না, আশা করি বোঝা গেছে যে বুঝছি তো, ডাইরেক্ট মানিতে বসাইছি, গ্যাঞ্জাম করা কি আছে আর। ঠিক আছে, তাহলে এখন আমরা চট্টগ্রাম ইউনিভার্সিটি 21-22 প্রবলেম সলভ করি। খেয়াল করে দেখো, ধারক কত থেকে একদম রিসেন্ট ইয়ারে জিএসটি ঢাকা ভার্সিটি দুইজনই কিন্তু প্রশ্ন করে বসছে। তোমাদের ক্ষেত্রে কিন্তু শুধু কোশ্চেন করা না, রিটেন প্রবলেমও আসতে পারে, তো মাথায় রেখো। সি টু সি এবং হচ্ছে সি, এই ধারকত্ব গুলোকে যদি আমরা সিরিজ সংযোগ করে ফেলি, তাহলে তুল্য ধারকত্ব কত হবে? অ্যাটলিস্ট মাথায় রাখা উচিত ধারকের ক্ষেত্রে সূত্রগুলা কিন্তু উল্টা ওয়েতে কাজ করে। অর্থাৎ রোধের কাজ হচ্ছে বাধা দেওয়া, ধারকের কাজ হচ্ছে জমা করা। তাই আমরা যদি কখনো এই ধারকত্বের সিরিজ সংযোগ করতে চাই, তখন এগুলো ডাইরেক্ট যোগ হয় না, এগুলো রোধের সমান্তরালের মতো 1/C1 1/C2 এইভাবে যতগুলো আছে 1/CN যতগুলো লাগবে সবগুলোকে উল্টা করে যোগ করে আরেকবার উল্টাই দিব, কারণ কি যে 1/CS উল্টাইতে হবে। তাহলে আমাদের এখানে সূত্র কি বলা আছে? আমাদেরকে বলা আছে একটা মান হচ্ছে সি, তারপরে আরেকটা মানও তোমার সি, এবং আরেকটা মান তোমার হচ্ছে 1/2C। সবগুলোকে উল্টা করে যোগ করে আরেকবার উল্টাই দিব, তখনই আমরা পেয়ে যাব যে আমাদের ধারকত্বের মানটা কত। বুঝতে পারছো ভাই? তাহলে যদি এখান থেকে আমরা একটা কাজ করি, আমরা 1/C কমন নিয়ে ফেলি, তাহলে কি অবস্থা হয়? তাহলে 1 + 1 প্লাস হচ্ছে হাফ কমন নিতে পারি। আর পুরা বিষয়টাই কিন্তু একটা ইনভার্সের আন্ডারে আছে। তা তোমার হচ্ছে এখানকার এই 1/C উল্টায় গেলে শুধু সি হয়ে গেল, এখানে 1, এখানে 2, 2 এবং হাফ আড়াই, মানে 5/2। 5/2 কে উল্টায় দিলে আবার হয়ে যায় 2/5। তাহলে আলটিমেটলি আমাদের সিএস এর মানটা হচ্ছে 2C/5। তো দেখো এখানে কিন্তু আমরা সমতুল্য ধারকত্বের মানটা এক্স্যাক্টলি পাচ্ছি না, এরকমটা মনে হচ্ছে, কিন্তু ভালো করে দেখো তো 2 আর 5 এর রেশিওটা কিন্তু এখানে আছে 0.4, মানে তুমি যা বের করছো ভুল করো নাই, বাট অন্য চেহারা দেওয়া আছে। 2/5 মানেই 0.4। কিভাবে? 4 5 20, বা আমাদের পয়েন্টটা মিসিং, তাই বলতে পারি এখানে আমাদের উত্তরটা হবে 0.4 অফ সি।
ঠিক আছে, ফাইন, সামনে আগাই। একটি সমান্তরাল পাত ধারককে চার্জিত করার পর ব্যাটারি খুলে ফেলা হলো। এই অবস্থায় ধারকটিতে সঞ্চয় শক্তির পরিমাণ ইউ নট। তাহলে এই পাত দুটির দূরত্ব যদি দ্বিগুণ করে দাও তাহলে ধারকে সঞ্চয় শক্তির কি অবস্থা হবে। বি কেয়ারফুল, যখনই তোমাকে বলা হচ্ছে ব্যাটারি খুলে ফেলা হলো, এই মানে কি, ব্যাটারি যে ভোল্টেজটা ছিল সেই ভোল্টেজটা কিন্তু তুমি আর চেঞ্জ করতে পারতেছো না। তো এখানে আমাদের সূত্র হবে ইউ সমান সমান কিউ স্কোয়ার ডিভাইডেড বাই টোয়াইস সি, এটাকে ইউজ করব। এবং আমরা জানি ও যতটুকু চার্জ জমা করছে সেই চার্জ কিন্তু এখানে বদলাচ্ছে না, এই চার্জ কিন্তু কনস্ট্যান্ট থেকে যাচ্ছে, কারণ কি আমার তো আর চেঞ্জ করার কোনো কারণ নাই, তাই না। এবং আমরা যদি চাই এই 2c এর এই সিটা কি লিখতে পারি, সি সমান সমান এপসাইলন নট কে এ ডিভাইড বাই ডি, ডিটাকে উঠাই দিলাম উপরে। তাহলে আমি লিখতে পারি এখান থেকে ইউ আর ডি পরস্পরে কেমন, ইউ আর ডি পরস্পরের সমানুপাতিক। তুমি দেখো যে পাত দুইটার দূরত্বকে তুমি দ্বিগুণ করে দাও তাহলে শক্তির কি হবে, ডিস্টেন্স ডাবল হয়ে গেলে শক্তিও ডাবল হয়ে যাবে। সুন্দর হিসাব। মানে ব্যাটারি যদি খুলে ফেলো তোমার এখানে ভি কে তুমি চেঞ্জ করতে পারবাই না, ভি কে চেঞ্জ না করতে পারলে কিউ স্কোয়ার বাই 2c, কিউ কেও চেঞ্জ করতে পারবা না, বাট সি কে তো চেঞ্জ করতে পারবা, সি বসায় দাও। সো আলটিমেটলি উত্তর আসলে এইভাবে। সো এইভাবে বোনাসে বলছিলাম কিছুক্ষণ আগে যে সূত্রগুলোর মধ্যে কাউকে কাউকে কনস্ট্যান্ট রেখে রেখে তোমাকে আগাইতে হবে। সো এই উত্তরটা আছে এইভাবে। ওকে ফাইন, চলো সামনে আগানো যাক। ধারকের ক্ষেত্রে নিচের কোনটা সূত্র। আচ্ছা, ডাব্লিউ সমান সমান হাফ অফ সিভি স্কোয়ার, ডিরেক্টলি এইটা হচ্ছে আমাদের সূত্র। বাকিগুলো কিন্তু ভুল আছে, মানে একটু একটু করে উল্টা পাল্টা করছে, এখানে স্কোয়ার দেয় নাই, এখানে স্কোয়ারটা ভুল জায়গায় দিয়ে রাখছে। সো দেখে শুনে কেয়ারফুলি অ্যান্সার করতে হবে। সমান্তরাল পাত ধারকের ধারকত্ব যদি বাড়ে তাই দুই পাতের মধ্যবর্তী স্থানকে কি করবা, বায়ু শূন্য করা হয়, লাভ নাই, কারণ বায়ু শূন্য করা মানেও যা, বায়ু থাকা মানেও তা, লাভ নাই। বায়ু চলাচল বাড়িয়ে দিয়ে কোনো লাভ নাই, বাতাসের স্পেসে কোনো যায় আসে না, কে সমান 1। ডাই ইলেকট্রিক দিয়ে পূর্ণ করলে এইবার ঠিক আছে, তাহলে তুমি আছে কে এর মানটা বৃদ্ধি করতেছো, এবং আমরা জানি সি এর সাথে কে এর সম্পর্কটা সমানুপাতিক, তাই এখানে উত্তরটা হবে উত্তর 3। তুমি যদি ডাই ইলেকট্রিক নতুন কাউকে দিয়ে দাও কে এর মানটা বাড়বে, সি এর মানটা বাড়বে, উত্তর এখানে উত্তর। আচ্ছা, তাহলে এখন দেখো ঢাকা ইউনিভার্সিটি 13, 14, 6, 7 এটা প্রবলেম। একটা সমান্তরাল পাত ধারককে চার্জিত করার ফলে এটার পাত দুইটার মধ্যে বিভব পার্থক্য হয় ভি, মানে নরমালি বিভব ভি তোমাকে দেওয়া আছে। এই ধারকটার সঞ্চয় শক্তি তুমি যদি ডাবল করতে চাও তাহলে বিভব পার্থক্য কত করতে হবে। তো লজিক্যালি ভাবো যে তুমি কি এখানে কনস্ট্যান্ট রাখবা, তার মানে ধারকটার যে ধারকত্ব এটা কিন্তু বদলাচ্ছে না, মানে আমাদের ডিভাইসটা কিন্তু কনস্ট্যান্ট আছে। তাহলে আমরা জানি সঞ্চয় শক্তির সূত্র হচ্ছে ইউ সমান সমান হাফ অফ সিভি স্কোয়ার। তাহলে এখন যদি সি কনস্ট্যান্ট হয় তাহলে ইউ এর সাথে সম্পর্কটা কেমন হইলো, ভি স্কোয়ার, এটা হচ্ছে আমাদের সম্পর্ক। এখন তুমি ভেবে দেখো তো তুমি বিষয়টা কি করবা, তুমি বলতেছো শক্তিকে ডাবল করবা, তাহলে যদি আমরা এই ইউ আর ভি স্কোয়ার কে কম্পেয়ার করি, মানে ইউ টু বাই ইউ ওয়ান সমান সমান ভি টু বাই ভি ওয়ান, কিন্তু এই সাইডটা স্কোয়ার। শর্ত মতে নতুন শক্তি হবে আগের শক্তির কম্পেয়ারে ডাবল, অর্থাৎ ভি টু বাই ভি ওয়ান হোল স্কোয়ার সমান সমান 2। যদি আমরা রুট করে দেই তার মানে নতুন বিভবটা হবে আগের বিভবের √2 গুণন। সো বি কেয়ারফুল, কত করব না কত বৃদ্ধি করব এই ওয়ার্ডটা চেক দিতে হবে। তাহলে এখানে আমাদের অ্যান্সারটা হবে অ্যান্সার সি, √2v, এইটা হবে আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা, আর যদি এই কোশ্চেনটা বলতো সঞ্চয় শক্তি দ্বিগুণ করার জন্য বিভব পার্থক্য কত বাড়াতে হবে, যদি এটা বলতো, যা চায় নাই, যদি বলতো আর কি যে কত বৃদ্ধি করতে হবে, বৃদ্ধি, তখন অ্যান্সারটা হবে √2v করতে চাও, আর আগে কি ছিলা, নর্মাল ভি ছিলা, তার মানে √2 - 1 এতটুকু বৃদ্ধি করতে হবে। √2 মানে 1.414 -1 তার সাথে ভি, তার মানে হচ্ছে আমরা এটা বলতে পারি এখানে বৃদ্ধি পাচ্ছে 0.414v1। এইটাই তোমাকে পরীক্ষায় লিখতে পারে এইভাবে যে আনুমানিক 41% বৃদ্ধি করতে হবে। তাহলে আমাদের ঢাকা ভার্সিটি পরীক্ষায় এই √2 আর √3 মানগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। টোটাল এই নিয়ে মেবি ঢাকা ভার্সিটি পরীক্ষায় 4 থেকে 5 বার এই √2 এর ভেঙে দেওয়া অঙ্কটা পরীক্ষায় আসছিল। তার মানে 1.414v, এইটা যদি বিভব করে দাও তাহলে তোমার কাজটা হয়ে যাবে। আমি দুইটাই লিখে রাখলাম, পরীক্ষায় যেটা আসে ওটা আমরা সলভ করে ফেলবো।
এবার জগন্নাথ ইউনিভার্সিটি 13-14 এবং বাকি সালের প্রশ্ন দেখি। 4 মাইক্রোফ্যারাড বিশিষ্ট একটা ধারককে 9 ভোল্ট ব্যাটারি দ্বারা আহিত করা হলো, মানে চার্জ দিলা, তাহলে সঞ্চয় শক্তির পরিমাণটা কত হবে? হাফ সিভি স্কোয়ার। সি এর মানটা কত? 4 মাইক্রোফ্যারাড 10⁻⁻6, আর ভি কত? 9। ভি স্কোয়ার 9 9 81, তুমি 2 দিয়ে গুণ করো। সো 2 আর 4 কাটলে 2 হয়, ওই 2 দিয়ে গুণ করো, তাহলে 8 2 এ 16, আর তোমার 2 1 2, তাহলে 162 10⁻⁻6 এত জুল। এটা হচ্ছে আমাদের শক্তিটা। আমি দেখো এটা কোথায় আছে, এক দেখায় মনে হচ্ছে কোথাওই নাই, তো ভালো করে খেয়াল করো। এই পাওয়ার সাথে আমাদের পাওয়ারকে মার্জ করা যাবে কিভাবে? যদি আমরা 162কে 1.62 লিখি, এই কথা মানে কি 100 দ্বারা ভাগ করছো, তাহলে এই পাশে কি করবা? 100 দ্বারা গুণ করবা, তাহলে -6 আর +2 মানে কত? -4। তাহলে আমাদের এখানে অ্যান্সারটা হবে অ্যান্সার এ। সো যখন মানগুলো দিবা একটু কেয়ারফুলি আমাদেরকে চেক দিতে হবে, ঠিক আছে? সামনে আগাই। এবার যাব ধারকের সমন্বয়। খেয়াল করে দেখো, ঢাকা ইউনিভার্সিটি 14-15, রাজশাহী ইউনিভার্সিটি, মোটামুটি কেউ না কেউই প্রতি বছর এখান থেকে কোশ্চেন দিতে থাকে। অথবা এইভাবে বলতে পারো যে আমরা অলরেডি এই ধারকের শক্তি বের করার সময় একটা অঙ্কের ভিতরে কিন্তু সমবায় দেখে আসছিলাম। সো ধারকের সমন্বয়, ধারকের সমবায়, ধারকের শক্তি সব আসলে একই টাইপ বা একই টপিক, কাউকে বাদ দেওয়ার কিছু নাই। তো তোমাদেরকে এটা আমি একটু আগেই বলে আসছিলাম যে ধারকের ক্ষেত্রে রোধকের ঠিক উল্টা ঘটনা ঘটে, কারণ ধারক শক্তি সঞ্চয় করে আর রোধ তো তোমাকে বাধা দেয়। এই জন্য ধারক যখন শ্রেণী করবা তখন তুমি রেসিপ্রোকাল মানে রোধের সমান্তরাল দিয়ে কাজ করবা, আর যখন ধারককে সমান্তরাল নিবা তখন রোধের শ্রেণী দিয়ে হিসাবটা করবা। খুবই কাজে আসবে তোমাদের এই দুইটা শর্টকাট যদি মনে রাখতে পারো। তো মনে রাখবা, শ্রেণী সমবায় যখনই করব তুল্য ধারকত্ব হ্রাস পাবে। মনে রাখবা, যখনই ধারককে শ্রেণী সমবায় করবা তুল্য ধারকত্ব অবশ্যই হ্রাস পায়, এই জন্যই এখানে এন দিয়ে ভাগ দিতে হয়। আর যদি আমরা সমান্তরাল করি, অনেকগুলো ধারককে সমান্তরাল করলে তুল্য ধারকত্ব বৃদ্ধি পায়। এটা ঠিক রোধের উল্টা। রোধ যেমন শ্রেণীতে যুক্ত হয়ে বৃদ্ধি পায় আর সমান্তরালে হ্রাস পায়, এখানে এক্স্যাক্টলি উল্টা হবে। আর যেহেতু তুমি এন সংখ্যক সমমান নিচ্ছ, তাই গুণ করা মানে হচ্ছে বারবার যোগ করা, আর ভাগ করা মানে হচ্ছে বারবার ভাগ করে যোগ করা, একই কথা। মনে রাখবো এন দিয়ে ভাগ অথবা এন দিয়ে গুণ, তাহলেই হয়ে যাবে। এখান থেকে আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করা যেতে পারে, সেটা হচ্ছে এইভাবে যে ধরো আমাদের কাছে এন সংখ্যক ধারক আছে এবং প্রত্যেকটা ধারকের মানে হচ্ছে সি করে, এন সংখ্যক ধারক যার ধারক কত সি। এখন তোমাকে বললাম, যদি এদেরকে আমরা একবার শ্রেণী সংযোগে যুক্ত করি এবং আরেকবার সমান্তরাল সংযোগে যুক্ত করি, তখন এদের তুল্য ধারকত্বের অনুপাতটা কত হবে? সবসময় একটা ব্যাপার খেয়াল রাখবা, যার নামটা আগে তাকে রাখতে হবে লবে, যার নামটা পরে তাকে রাখতে হবে হরে। তো শ্রেণীতে নামটা আগে, শ্রেণীতে ধারকত্ব বৃদ্ধি পাবে না, হ্রাস পাবে, আর সমান্তরালে ধারকত্ব বৃদ্ধি পাবে। তাহলে কাটাকাটি করলে সি আর সি বাদ হয়ে গেল, সমান সমান 1/n² হয়ে গেল। তার মানে যদি আমরা সি এস সমান্তরাল সিপি এটা বের করি, একই রকম অনেকগুলো ধারকের জন্য এই অনুপাতের মানটা আসবে 1/n²। কিন্তু রোধের ক্ষেত্রে এই সেম জিনিসটাই কিন্তু তোমার হয়ে যায় আবার n²/1, মানে উল্টা হয়ে যায়। তো এই 1/n², এই লেখাটাকে আমি এখন আনুপাতিক আকারে লিখে রাখতেছি, দেখতে ভালো লাগে। তার সমান হচ্ছে 1/n²। কেন হয় তা কিন্তু আমি লিখে দিছি। সো পরীক্ষা যে বলে যে ধরো আমরা 3 কোটি সংখ্যক ধারককে সমমানের শ্রেণীতে আর সমান্তরালে যুক্ত করব, তাহলে এদের তুল্য ধারকত্বের অনুপাত কত? তাহলে 1/3 কোটি স্কোয়ার। শেষ, আর অঙ্ক করতে হবে না, একবার তুমি সলভ করে ফেলতে পারবা। শ্রেণী আর সমান্তরাল সংযোগের ক্ষেত্রে কিছু শর্ত আছে, এই শর্তটা আমি তোকে পাশে লিখে দিই। যখন সিরিজ সমবায় করা হয় তখন মনে রাখবা যে প্রত্যেকটা ধারকের ভিতরে যে সঞ্চিত শক্তি হবে সেই শক্তিগুলো সমান হবে। আমি আবারও বলতেছি, যখন ধারককে সিরিজ সমবায় যুক্ত করা হয় প্রত্যেকটা ধারকের ভিতরে সঞ্চিত শক্তি তো আবার সমান হয়, এমনটা ভাবি, কিন্তু এভাবে না। আসলে শক্তি সমান হবে জিনিসটাকে এভাবে বলা উচিত না, মানের উপর ডিপেন্ড করতেছে,
কিন্তু প্রত্যেকটা চার্জ যে তুমি সেভ করবা এই চার্জের মানটা তোমার সমান থাকবে, তাই আমরা চার্জ দিয়ে লিখবো। মনে আছে যখন আমরা কারেন্টের চ্যাপ্টারে বলছিলাম যে শ্রেণী আর সমান্তরাল হয়, সমান্তরালও কিন্তু কারেন্টের মান সেম হইতে পারে, কারণ কি ধরো প্রত্যেকটা রোধের মানই সমান, তাই কারেন্ট বিভক্ত হয়ে সবার ভিতর দিয়ে একই রকম কারেন্ট যাচ্ছে, এমনটা কিন্তু হইতে পারে। তার মানে কারেন্ট সেম হইতে পারে এটা একটা শর্তে, কিন্তু সব সময় কি হবে, দুইটা বিভব পার্থক্য সেম হবে। তো এই জন্য আমরা শক্তি সমান বলাটা রিস্ক হয়ে যাবে, আমরা বলবো অলওয়েজ চার্জ সমান হবে। এবং ঠিক একইভাবে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে যেটা সব সময় সকল শর্তে সমান থাকবে, এটা হচ্ছে তোমার বিভবটা সমান হবে। হ্যাঁ, কিন্তু এর কথা মানে এই না যে তুমি চাইলে এখানে এনার্জি সেম করতে পারবা না, ওগুলা অঙ্ক করে করা যাইতে পারে, ওগুলা স্পেশাল কেস, বাট এটা আজীবনই হবে, চার্জ সেম থাকবে আর বিভব সেম থাকবে। তাই চলো এইটার উপরে বেস করে আমরা ছোট্ট অঙ্ক সলভ করে ফেলি। 12 ভোল্টের ব্যাটারির সাথে 4, 2, 4 এই তিনটা ধারককে যুক্ত করে দেওয়া আছে। একটা কাজ করি, আমরা আমাদের বোঝার সুবিধার্থে কিছু নাম্বারিং করে নিই, মানে কোনটাকে কোন ধারক বলবো সেটা আর কি। তো ধরলাম এটা আমাদের ধারক 1, C1, উপরটাকে ধরে নিচ্ছি আমরা ধারক 2, C2, আর নিচে ধরে নিচ্ছি আমরা ধারক 3 বা C3। ঠিক আছে, এখন প্রশ্নটা কি, প্রত্যেকটা ধারকের সঞ্চয় শক্তি নির্ণয় করো। একটা কাজ করতে পারি, শুরুতেই আমরা সার্কিটটাকে একটু তুল্য করে আগে ইজি করতে পারি। এই যে C1 বা 4 ন্যানো ফ্যারাড, এটাকে আমরা হাত দিলাম না, C1 অথবা 4 ন্যানো ফ্যারাড থাকুক। এখানকার 2 আর এখানকার 4, C2 আর C3 পরস্পর কিভাবে আছে, সমান্তরালে আছে। তাহলে এই দুইজনকে আমরা কাজ করি শুরুতেই তুল্য করে ফেলি। তাহলে সমান্তরালে যখন দুইটা ধারক থাকবে তখন আমরা জানি তাদেরকে তুল্য করা মানে ডাইরেক্ট যোগ করে দেওয়া। তাহলে এখন এখানে আমি একটা কাজ করতে পারি, C2 বা C3 না লিখে এটাকে আমি CP সমান্তরাল নাম দিয়ে রাখতে পারি। তাহলে 2 আর 4 যোগ করলে কত হয়, 6। তাহলে এটা হচ্ছে 6 ন্যানো ফ্যারাড। এবার সার্কিটের বাকি পার্টটাকে এঁকে ফেলি। নিচে আমাদের একটা কোষ দেওয়া ছিল, এই থাকলো কোষ, এই কোষের মান তোমাকে প্রশ্ন মতে দেওয়া আছে কত, 12 ভোল্ট। তো এখানে মান তো আছে 12 ভোল্ট। এবার চিন্তা করে দেখো যে আমি এই কাজটা কেন করলাম। এটা এই জন্যই করতেছি, তুমি যখন এই 12 ভোল্টের সাথে দুইটা যন্ত্রকে যুক্ত করে ফেলছো তখন এই C1 একটা বিভব পার্থক্য পাবে V1, সেটা মান কত আমি জানি না, আর ধরলাম এই পাবে আরেকটা বিভব পার্থক্য V2। কিন্তু দুইটা ভোল্টেজকে যোগ করলে কত পাবো, আমি দেখতে পারতেছি যেহেতু শ্রেণী সংযোগে আছে, তাই এই দুইটা ভোল্টেজকে যোগ করলে আমরা টোটাল ভোল্টেজ 12ই পাবো। এটা চিত্র দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু আমরা কিছুক্ষণ আগে বলতেছিলাম শ্রেণী সংযোগের ক্ষেত্রে মাস্ট একটা ঘটনা ঘটবেই, শক্তি সমান বলবো না, আমরা বলবো তাদের মধ্যে সঞ্চিত যে চার্জ, এটা যে কিউ হয় এটাও তোমার কিউ হবে, এটা হইতেই হবে, এটা উল্টা পাল্টা করা যাবে না। তার মানে C1 কিউ জমা করলে সিপি মানে এই 2 এবং 4 একসাথে কিউ চার্জকে জমা করবে। ঠিক আছে, তাহলে আমরা মনে হয় এটা পড়ে আসছিলাম ধারকের ক্ষেত্রে যে ধারক কত C সমান সমান কিউ বাই ভি। তার মানে কিউ সমান সমান আমরা চাইলে সিভি এই আকারে চিন্তা করতে পারি। একবার ভাবো এখানকার কিউ যেটা এখানকার কিউ সেটা, তাই চিত্র অনুযায়ী আমরা দাবি করতে পারি প্রথম ধারকের জন্য C1 আর বিভব পার্থক্য V1, আর দ্বিতীয় ধারক কত সিপি আর বিভব পার্থক্য V2। তাহলে C1 V1 সমান সমান সিপি V2, এটা আমরা দাবি করতে পারি। কেন, কারণ তারা এখানে তোমার কি হয়ে আছে, শ্রেণী সংযোগে আছে। যদি মানগুলো বসাই দেই, C1 এর জায়গায় কত 4 ন্যানো ফ্যারাড লিখতে পারি, আর সিপির জায়গায় 6 ন্যানো ফ্যারাড আমরা লিখতে পারি। তুমি ভাবতে পারো যে আমার ন্যানো গুলো কোথায় গেল, ন্যানো দুই পাশ থেকে কাটাকাটি হয়ে গেল। তার মানে আমরা বলতে পারি V1 সমান সমান 6/4 অথবা 3/2 V2। আমরা কি তাহলে এটা বের করতে পারছি কিভাবে, আমরা চিত্র 2 হতে কম্বাইন্ড করে এই সম্পর্ক পেয়ে গেলাম V1 আর V2 এর মধ্যে। একটা কাজ করি, আমরা যদি এই সম্পর্কটাকে ধরে এখন এই জায়গাতে বসাই দেই তাহলে কিন্তু প্রবলেম সলভ হয়ে যায়। তাহলে V1 এর জায়গায় আমরা লিখবো 3/2 V2 প্লাস হচ্ছে আরেকটা V2 সমান সমান 12। মানে ডিরেক্টলি চিত্র দেখে আর শর্ত দেখে আমরা এই মানটা লিখতে পারি। তাহলে এখন দেখো এটা 1.5, তুমি আরো যোগ করো তাহলে আড়াই, মানে কত তোমার হচ্ছে 2.5। তাহলে V2 সমান সমান কি করতে হবে, এই 12কে ভাগ দিতে হবে আড়াই দিয়ে, মানে 5/2 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে 24 ডিভাইডেড বাই 5 এত ভোল্ট।
তা পেয়ে গেলে আমরা V2 এর মান কত। যদি V2 এর মান পেয়েই যাই তাহলে এখান থেকে তো V1টাকেও বের করা যাবে। তাহলে V1টা তোমার হচ্ছে 3/2 ইন্টু ওখান থেকে পেলাম আমরা 24/5। যেমন কাটাকাটি করে দেই, 2 দিয়ে 24 কাটলে 12, 3 12 36, তাহলে 36 ডিভাইডেড বাই 5। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এখন পেয়ে গেলাম V1 এর বিভব পার্থক্য মান হচ্ছে 36/5 ভোল্ট। তাহলে আমরা অ্যাকচুয়ালি দুই পাশের বিভব পার্থক্যই কিন্তু পেয়ে গেছি। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখন আমার যে কাজটা করা উচিত সেটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি শক্তিগুলো বের করে ফেলা উচিত। আমরা জানি যার যার শক্তি যদি বের করতে যাও তাহলে ইউ সমান সমান হাফ অফ সিভি স্কয়ার ইউজ করতে হবে। তাই প্রথমটার জন্য যে শক্তি বের করতে যাই তাহলে হাফ C1 আর V1 স্কয়ার বসাইতে হবে। যে আমি মানটা বের করতে চাই তাই মানগুলো বসাই দিব। হাফের জায়গায় থাকলো হাফ, C1 মানে কত 4 ন্যানো। এই জায়গাতেই সমস্যা, ন্যানোকে এইবার তুমি ইগনোর করতে পারবা না, পাওয়ার -9 বসাইতেই হবে। আর V1 স্কয়ার, V1 এখানে বের করছিলাম 36 ডিভাইডেড বাই 5 হোল স্কয়ার করে যাই পাবো এত জুল। এখন এটা কাটাকাটি করা বুদ্ধিমানের কাজ না, যেভাবে আছে সেভাবে থাকুক, কারণ মানটা সুন্দর না। ঠিক একইভাবে যদি আমরা U2 বের করতে যাই, এবার কনফিউশন যে U2 বলতে আমরা কাকে বুঝতেছি। U2 বলতে আমরা C2 কে বুঝতেছি। অ্যারেঞ্জ চিন্তা করে দেখো, এখানে C2 আর C3 পরস্পরে কিন্তু সমান্তরাল। তার মানে যদি ও V2 বিভব পার্থক্য পায়, C3ও কিন্তু V2 বিভব পার্থক্য পাবে। অর্থাৎ ধারক কত চেঞ্জ হতে পারে কিন্তু বিভব তো আমার সেমই আছে। তাই দ্বিতীয় ক্ষেত্রে আমরা লিখতে পারি সূত্র হাফ C2 V2 স্কয়ার। ঠিক আছে, এবং ঠিক একইভাবে তৃতীয় ক্ষেত্রে যখন লিখবো 3 নাম্বার ধারকের ক্ষেত্রে হাফ C3, কিন্তু V3 বলে কিছু নাই, ওটা V2 হবে, V2 স্কয়ার, কারণ তারা পরস্পরের সমান্তরাল। তাই মানগুলো বসাই দেই, তাহলে হাফের জায়গায় থাকলো হাফ, C2 মানে তোমার হচ্ছে 2 ন্যানো ফ্যারাড, তাই 2 × 10⁻⁻9, আর V2 মান যে বের করছে এখানে 24 ভাগ হচ্ছে 5 এত ভোল্ট, তাহলে 24/5 হোল স্কয়ার যাই আসবে সামথিং জুল। এবং সিমিলারলি এখানে তাই পাবো হাফ, আর এখানে তোমার মান ছিল 4 ন্যানো ফ্যারাড, তাহলে 4 × 10⁻⁻9, আর বিভব পার্থক্য ঠিক U2 এর যা আছে সেটাই 24/5 হোল স্কয়ার এত জুল। এখন বসাই দিলেই তোমার অঙ্কটা সলভ হয়ে গেছে। ঠিক আছে, পরীক্ষায় স্যার তোমাকে অঙ্ক দিতেই পারে, হয়তো মানটা উনি আরো সুন্দর করে দিবেন, এখানে আমি একটু অগোছালো মান দিয়ে রাখছি। মানে ঠিক আছে, তুমি অভ্যস্ত হও উল্টাপাল্টা মানকে সলভ করার জন্য। আমরা আশা করি এই প্রবলেমটা বুঝতে পারছি যে এরকম শ্রেণী সমান্তরাল সংযোগ দেখলে তুমি আগে সমান্তরাল গুলোকে একটা বানাই নিবা, বিভব বের করবা, দেন তোমার যা দরকার তুমি এখান থেকে সলভ করে ফেলতে পারবা। ঠিক আছে, আজ কেউ বলতো টোটাল সঞ্চিত শক্তির মান কত, তাহলে এত কাহিনী করার দরকার নাই, তাহলে আমরা C1 আর CP মার্চ করে একটা CS বের করতাম, টোটাল তুল্য করতাম, ডিরেক্টলি হাফ CV স্কয়ার, তাহলে টোটাল এনার্জি একবারে বের হয়ে যেত। আচ্ছা, যদি এটা বের করতে চাই এটা কোথায় লিখে রাখা যায়, এটা কাজ করি, ওটাকে আমি নিচে এই জায়গায় লিখে রাখি যে টোটাল এনার্জি যদি বের করতে বলতো এই তিনটাকে যোগ দিয়ে বসো না, এটা ওই জিনিস না, এটা হচ্ছে হাফ CV স্কয়ার। কোন সি? এখানে লাগবে টোটাল সি। যদি বের করতে চাই যে এই তুল্য সি কত হবে, তাহলে এই 4 আর এই 6 শ্রেণীতে আছে। তা তুমি ভালো করে জানো শ্রেণী হওয়া মানে কি 1/C1 1/C2, অর্থাৎ উপরে হবে এদের গুণ আর নিচে হবে এদের যোগ। তাহলে 4 6 24 ভাগ 10, তাহলে 2.4, তাহলে CS শেষ পর্যন্ত আমাদের এখানে মানটা হইলো 2.4 ন্যানো ফ্যারাড। তুল্য ধারকত্ব মানে পুরা সার্কিটের জন্য 2.4 ন্যানো ফ্যারাড। তাহলে আমরা এটা বসাই দিই এখানে 2.4 × 10⁻⁻9। ভি কোনটা হবে? টোটাল ভোল্টেজ 12, এটা আমরা পারবো, 12 কে স্কয়ার করলে কত হয় 144। সো এইটা উল্টারও মানটা অন্তত বের করার মতো পর্যায়ে ছিল, কারণ এটা 1.2 হইতো আর তোমার 144 হইতো। যাই হোক, মেন কথা প্রশ্নে কি চাবে তুমি সেটা বুঝে পার্ট বাই পার্ট বা পুরোটা বের করবা। ওকে, সামনে গিয়ে আমরা রাজশাহী ইউনিভার্সিটি 2020-21 4 এবং 5 মাইক্রোফ্যারাডের ধারক শ্রেণীতে যুক্ত আছে। এই সমবায়কে 900 ভোল্ট বিভব পার্ট থেকে উৎসে যুক্ত করলে সঞ্চিত শক্তি কত হবে? হাফ CV স্কয়ার। তা রাখলাম হাফের জায়গায় হাফ,
ভি স্কোয়ার, 900 কে স্কোয়ার করলে কত হয়? 9 9 81, আর যে দুইটা শূন্য ছিল হয়ে যাবে 4টা শূন্য, তাহলে ভি স্কোয়ার। এখন পাশে কাকে রাখবো? সি কে রাখবো। কিন্তু এই দুজন কিভাবে আছে? শ্রেণীতে আছে, তাহলে উপরে হবে এদের গুণ, নিচে হবে এদের যোগ। উপরে 4 5 20, নিচে 4 এবং 5 9, কিন্তু কেমন ফ্যারাড? মাইক্রো ফ্যারাড, 10⁻⁻6। আজ কাটাকাটি করি, উত্তর পেয়ে যাব। তাহলে এখানকার এই 9 দিয়ে এই 81 9 হয়ে গেল, এই 2 দিয়ে এই 20 10 হয়ে গেল। তাহলে এখানে আমার একটা 9 পড়ে থাকলো, 10⁻4 আর 10⁻5 পাওয়ার -6, তাহলে 9 ইন্টু পাওয়ার -1 বা 0.9। উত্তরটা হচ্ছে আমাদের 0.9 জুল। ধারকগুলোর প্রত্যেকটির ধারকত্ব যদি 100 ফ্যারাড করে হয়, তাহলে এই সম্পূর্ণ সজ্জার তুল্য ধারকত্ব কত? 1 2 3 4 5, প্রত্যেকেই 100 করে। তাহলে 100 কয়বার রিপিট করলো? 5 বার। ভাগ করবো 5 দিয়ে, তাহলে কত হয়ে গেল? 20। তাহলে আমাদের এই গ্রিন লাইনের এই জায়গাতে আমাদের যদি 5 জন ছিল, তাই সবাই হয়ে গেছে 20 ফ্যারাড। আর উপরেও একজন 100 আছে, আর নিচেও একজন 100 আছে। সমান্তরাল করলে কি হয়? গণহারে যোগ করতে হয়। 100 100 200 আর 20, তাহলে 220। এখানে অ্যান্সার হবে তোমার 220 ফ্যারাড। আশা করি আমরা বুঝতে পারছি। ঠিক আছে, সামনে আগাই। রাজশাহী ইউনিভার্সিটি 19-20। একটা সমান্তরাল পাত ধারক n সংখ্যক সমতল সমান্তরাল ধাতব পাত দিয়ে তৈরি। এই জায়গায় ঘাপলা আছে। কিভাবে? দুইটা পাত যখন সমান্তরাল হয় তখন ধারক হয় একটা। আর যদি আমরা এখন বলি এরকম পাত 3টা আছে, তা দেখো তো এই 3টা পাতকে পাশাপাশি রাখলে কয়টা ধারক হবে? অ্যাকচুয়ালি এই বাম পাশটাকে রাখলাম এইভাবে, আর এই ডান পাশটাকে রাখলাম একটু দূরে। মাঝের যে একটা কাজ করি, এটাকে অন্য কোনো কালার দিয়ে রাখ দেই। এই মাঝের যে একটা আছে সেটা অ্যাকচুয়ালি দুইজনকেই সাপোর্ট দেয়, অর্থাৎ এর সাথেও থাকবে, ইভেন এর সাথেও থাকবে। অর্থাৎ আমরা বলতে পারি এইভাবে কেটে আমরা এটাকে 2 ভাগ করে ফেলতে পারি। অর্থাৎ দাগ ছিল কয়টা? দাগ ছিল এখানে 3টা, কিন্তু ধারক হইলো কয়টা? 2টা। একটা কমে গেছে না? তাহলে এখন দেখো তোমার প্রশ্নে কি বলছে? দাগ আছে কয়টা? n সংখ্যক, মানে পাত আছে তোমার n সংখ্যক, তা ধারক কয়টা হবে? ধারক একটা কম হবে। তাহলে এরকম ধারক আমার হবে n-1 সংখ্যক। যতগুলা পাত হয় তার থেকে একটা কম ধারক হয়, n-1 সংখ্যক ধারক। এখন তুমি রাখছো কিভাবে? এগুলাকে সমান সমান দূরত্বে এবং পাশাপাশি তুমি বসায় রাখছো, বুঝছো? মানে বেসিক্যালি তুমি এটাকে শ্রেণী সংযোগ দিচ্ছ। তাহলে এই ধারকত্বের মান কত? সি। এই যে উল্লেখ করছে যে নর্মালি দুইটা ধারক মিলে হয় সি, দুইটা পাত মিলে একটা ধারক হয় সি। এরকম কতবার আছে? n-1। তাহলে এখানে তো উত্তরটা কত হচ্ছে? ডিরেক্টলি n-1 ইন্টু সি। কথা বোঝা গেছে? উত্তর হচ্ছে আমাদের এইটা। আমার এখানে ছোট্ট একটা ঝামেলা আছে। ছোট্ট ঝামেলাটা হইতেছে এই সমান্তরাল পাত ধারককে তুমি ধাতব পাতে তৈরি করছো, এরা পাশাপাশি দুইটা পাতের ধারকত্ব হচ্ছে সি। মানে তুমি নর্মালি এই পার্টটাকে সি বলতেছো, বাট যখন সমতুল্য করতে বসে প্রবলেমটা এই জায়গাতেই, যে এইটাকে কি আমি শ্রেণীতে করতেছি নাকি সমান্তরালে করতেছি, এটা কিন্তু প্রশ্ন কোথাও লেখে নাই। যদিও কমন সেন্সে বুঝাই যাচ্ছে, আমি যে একটার পরে একটা এভে রেখে যাই, শ্রেণী সংযোগ করি, তখনই তো হওয়ার কথা। এবং প্রত্যেকটা ভ্যালু আমার সেখানে যে সি করে হয়, যতবার হবে ডিভাইড হবে। সো এখানে উত্তরটা হবে সি ডিভাইডেড বাই n-1। এইটা হবে ঠিকঠাক উত্তর, বাট আনফরচুনেটলি এখানটা দেওয়া নাই। সো উত্তরটা হবে অ্যাকচুয়ালি সি ডিভাইড বাই n-1। আরও 17-18। 3টা ধারকের শ্রেণীবদ্ধ বিন্যাসের মোট ধারকত্ব 1 মাইক্রোফ্যারাড শ্রেণীবদ্ধ। এখন দুইটা ধারকের মান যদি 2 আর 3 হয়, 3 নম্বরের মান কত? একটা কাজ করি, আগে 2 আর 3 রে আমি নরমালি সলভ করে নেই, তা বাগেরা করে ফেললাম। অথবা তুমি যেটা একবারে করতে পারো, যে একটা মান আমি জানি না, আরটা হচ্ছে 2, আরটা হচ্ছে 3, সবগুলা যোগ করলে কত হবে? মোট ধারকত্ব 1 হবে, মানে 1/1 হবে। সব রেসিপ্রোকাল আকারে লিখছি আর কি। তাহলে 1/c সমান সমান 1 মাইনাস 1/2 মাইনাস 1/3। এইভাবে তুমি চাইলে লিখতেই পারো, তাই না? তো যোগ বিয়োগ করে ফেলো। 3 2 6, তাহলে তোমার কাছে 6 মাইনাস 3 মাইনাস তোমার হচ্ছে 2, তাহলে কত হয়? 1/6। 1/6, তার মানে তোমার আলটিমেট সি এর মানটা হচ্ছে শুধুমাত্র 6। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 6। মাইক্রো লেখার দরকার নাই, কারণ সবার সাথে মাইক্রোটা কমনলি আছে। বুঝতে পারছো? সামনে আগাই।
দুইটি ধারককে সমান্তরালভাবে যুক্ত করলে তুল্য ধারকত্ব হয় 5, আর শ্রেণীতে যুক্ত করলে তুল্য ধারকত্ব হয় 1.2। মানে C1 আর C2 এদেরকে যখন সমান্তরাল করব তখন মান হয় তোমার 5, আর যখন আমরা C1 আর C2 কে সমান্তরাল করব তখন মানটা হবে 1.2। তাহলে এখন জিজ্ঞেস করছে বাকি ধারকত্বের মানগুলো কত হবে। এইটাকে চাইলে ম্যাথ দিয়ে অবশ্যই সলভ করা যায়, কিন্তু বেটার অপশনটা হচ্ছে এই কাজটা না করে তুমি এখানে অপশন গুলাকে ট্রায়াল দাও। ট্রায়াল দিলেই ভালো উত্তর পাবা। দেখো তো এই অপশন গুলার মধ্যে কাকে যোগ করলে 5 হয়। 4 আর 1-এ 5 হয়, থাইমা যায় না। 1 আর 2-এ 5 হয় না, 8 আর হয় না, বাট 3 আর 2-এও কিন্তু 5 হয়। তাহলে আমাদের অ্যান্সারটা আইদার এ অথবা সি, এই দুইটার মধ্যে একটা হবে। এখন চেক দিবা কিভাবে? এই যে সমান্তরাল চেক দিলেই তো হয়। সমান্তরাল কিভাবে হবে? সমান্তরাল হয় উপরে হবে গুণ, নিচে হবে যোগ, সমান সমান 1.2। তাহলে তোমার আছে C1 এবং C2 এদের যোগফল তো 5 আমি জানি। 5 এবং 12 গুণ করলে কত হয়? 5 12 60, মানে সিম্পল 6। তাহলে এখন তুমি আরেকটা ক্রস চেক দিবা, সেটা হচ্ছে কাদের গুণফলটা এখানে 6 হয়। তাহলে 4 এবং 1 এদেরকে গুণ করলে কিন্তু 4 হচ্ছে, তাহলে এটা ভুল, সম্ভব না। তো 3 আর 2 গুণ করলে কত হচ্ছে? 6। তাহলে দুই ভাই মিলছে, যোগ করলে 5 হয়, গুণ করলে 6 হয়। তাহলে আমাদের উত্তরটা হবে এখানে উত্তর 3,2। ট্রায়াল দিলে খুব তাড়াতাড়ি হিসাব করা যায়, নাইলে আবার তোমাকে C1 C2 কে মান বসায়া বসায়া অনেক কষ্ট করতে হবে, এটা সময় লাগবে আর কি। তাছাড়া তুমি ট্রায়াল দিবা, বেশ তাড়াতাড়ি উত্তরটা বের করে ফেলা যাবে। 5 মাইক্রোফ্যারাডের 5টি ধারক সিরিজ সংযোগে যুক্ত করা হলো, ওই ধারকগুলো সমতুল্য ধারকত্ব কত? দেখো প্রত্যেকের মান 5 মাইক্রোফ্যারাড করে, এবং এরকম 5 জন কিভাবে আছে? সিরিজে। সিরিজ যখনই হয় মান কমে যায় C/N। তাহলে 5 মাইক্রোফ্যারাড এই মানটা কতবার রিপিট করলো? 5 বার রিপিট করলো। তাহলে কাটাকাটি করলে কত হয়? 1 মাইক্রোফ্যারাড। তাহলে তুল্য মানটা হবে 1 মাইক্রোফ্যারাড। বুঝতে পারছো? রোধের ক্ষেত্রে কিন্তু আমরা এই টাইপের কাজ কারবার করে আসছিলাম, আর দেখার কথা। ওকে, সামনে আগাই। তিনটি ধারকের ধারকত্ব 1 2 3 সমান্তরাল বিন্যাসে তুল্য ধারকত্ব কত? গণহারে যোগ করো। 3 2 এ 5, 1 এ 6, 6 মাইক্রোফ্যারাড। 2 3 6 ধারকত্বের ধারক তিনটিকে শ্রেণীবদ্ধ হয়ে সাজানো পরে 10 ভোল্টের ব্যাটারির সাথে যুক্ত করলাম, তাহলে বর্তনীতে চার্জের পরিমাণটা কত হবে? এবার চিন্তা কত, চার্জের সাথে আবার এইগুলার কানেকশনটা কি? তার আগে একটা কাজ হয়, তুল্যটা কইরা নেই। শ্রেণীবদ্ধ হয়ে করছো, তাহলে 1/2 যোগ 1/3 যোগ 1/6, যাই পাবো ধরে আবার উল্টাইতে হবে। তাহলে 3 2 6 আর 10 এইভাবে, মানে লসাগু করে ফেলতে কত হয়? 2 3 6, 2 1 কে 2 আর 3 2 6। তাহলে তোমার হচ্ছে আলটিমেটলি এই যে এটা করতেছি, 2 3 6 2 করি, 2 1 এ 2 3, আর তোমার হচ্ছে 3 2 এ 6। তো 3 3 9, 9 দিয়ে 18, তাকে 18 দিয়ে আগাইতে হবে। রাখলাম এখানে 18, যদি 2 দিয়ে কেটে ফেলি তাহলে 9, তোমার হচ্ছে 6, হচ্ছে 3, যাই পাবো একে ধরে আবার উল্টাইতে হবে। তাহলে 9, এটা 9 18, কাটলে তোমার 1। আলটিমেটলি তুল্য ধারকত্বের মান এখান থেকে পাবো আমরা 1। তাহলে ফার্স্ট অফ অল আমাদের সি করা শেষ হয়ে গেছে, যে তুল্য সি এর মানটা কত, এই 3 4টা মিলে সি হয়ে গেছে। এবার চিন্তা করো তুমি কিভাবে চার্জের মানটাকে বের করবা। সি সমান সমান Q/V, এটা কিন্তু পড়ে আসছি। সি সমান সমান Q/V। সি এর মান যেহেতু 1, তাহলে চার্জের মান আর বিভবের মান দুইটি এক হবে। বিভবের মান যদি 10 হয়, তাহলে চার্জের মানও কিন্তু এইটি হওয়ার কথা। কিন্তু কেন মিলতেছে না? তার রিজনটা হচ্ছে একক আমরা চেক দিইনি, এটা কিন্তু মাইক্রোফ্যারাড দেওয়া ছিল, এটা 1 না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি 10⁻⁻⁶। আমরা এখানে এই একক চেক দিইনি। তাহলে 10⁻⁻⁶ ইন্টু ভি, এটা করে দিলেই আমরা চার্জের মানটা পেয়ে যাব। তাহলে 10 ইন্টু 10⁻⁻⁶, অর্থাৎ 10⁻⁵। এবার দেখো উত্তরটা কোথায় আছে, 10⁻⁵ ইন্টু 1। তাহলে আমরা এটাকেই অ্যান্সার হিসেবে রাখতে পারবো। কথা বুঝতে পারছি আমরা? ঠিক আছে, তো সামনে আগাই। এখন দেখো আমাদের নতুন টপিক শুরু হয়ে গেল, ডাইপোল। ডাইপোল থেকে পরীক্ষায় কিন্তু তেমন প্রশ্ন দেখো ভাই আসে না, দেখছো? কিন্তু তারপরও যেহেতু লাস্ট দেখো কিছু বছরে কোশ্চেন আসতেছে, তাই এখান থেকে আমরা শুধুমাত্র MCQ ভিত্তিক প্রবলেম গুলোকে একটু দেখে রাখবো, রিস্ক নেওয়ার দরকার নাই, তুই দেখে রাখো, তাই না? সামনে আগাই। সবার আগেই ডাইপোলের ক্ষেত্রে কিছু বিষয় ক্লিয়ার করে নিই, যে ডাইপোলটাকে আমরা ভুল জাজ করি কেন, এটা উত্তর দিয়ে বুঝাই ভাবে। ধরো আমাদের এখানে +3 কুলম্ব আছে, আর এখানে ধরো -1 কুলম্ব আছে।
আমরা যদি জিনিসটাকে এইভাবে চিন্তা করতে চাই, ধরো আর কি, যে +3 কুলম্ব কথার মানে হচ্ছে যেখান থেকে তোমার 3টা বলরেখা নির্গত হয়, আর -1 কথার মানে হচ্ছে যেখানে একটা বলরেখা প্রবেশ করে। তাহলে এই যে ধরলাম 3 থেকে 3টা নির্গত হইলো এবং একের ভিতরে মাত্র একটা ঢুকলো, তাহলে এক্সেস থাকলো কয়টা? এক্সেস থাকলো +2 কুলম্ব। তার মানে এই দুই চার্জকে পাশাপাশি রাখলে এরা মিলেমিশে +2 কুলম্বর মতো বিহেভ করবে, এটা কিন্তু আমরা বুঝি। তার মানে এখন যদি আমরা এই কাজটা করি, ধরো যে +3 কুলম্বের পাশে আমরা একটা -3 কুলম্বকে রাখবো, মানে সমমানের কিন্তু বিপরীত ধর্মী। তখন তোমার কি মনে হবে? তখন তোমার মনে হবে যে +3 থেকে যতগুলো বলরেখা বের হবে -3-এ অতগুলোই তো বলরেখা প্রবেশ করবে। তার মানে কি এখানে +3 আর -3 মিলে 0 হয়ে যাবে? এমনটা কি হওয়া উচিত? আবার লজিক্যালি ভাবো, +3 -1, 3টা বের হবে, একটা ঢুকবে, তাহলে লব্ধি চিন্তা করলে +2 কুলম্ব পাওয়া যায়, লজিক্যাল, সমস্যা নাই। কিন্তু যখন +3 আর -3 আসবে তখন কি হবে? তার মানে কি তোমার এই দুইটা মিলে কাটাকাটি করে নিউট্রাল হয়ে যাবে? তা তো হয় না। বাস্তবে তো এটা তড়িৎ ক্ষেত্র এক্সিস্ট করে। এইরকম জিনিসকে আমরা দ্বিপোল বলতেছি, কিন্তু আরেকটু শর্ত আছে। সেই শর্ত হচ্ছে এইটা, যে এদের প্রত্যেকের মান তো সমান হবে, অর্থাৎ সম মানের তো চার্জ হবে, কিন্তু প্রত্যেকে পরস্পরের বিপরীত ধর্মী হবে। একটা প্লাস হইলে একটা মাইনাস হবে। এবং আরো বেশি ইম্পর্টেন্ট শর্ত, এদের মধ্যবর্তী দূরত্ব মারাত্মক কম হইতে হবে, অতি স্বল্প দূরত্বে, মানে অল্প দূরত্বে দেখে অবস্থান নিতে হবে। তাই যদি হয় তখন তাদেরকে আমরা কম্বাইন্ড করে দ্বিপোল বলতে পারবো। আর দ্বিপোল কিন্তু অনেকটাই কমপ্লিকেটেড, মানে জিনিসটা এতটা সিম্পল না যে তুমি রাখলা দ্বিপোল তুমি বুঝে গেলা। কিন্তু অণু পরমাণুর গঠনে এই দ্বিপোলের মারাত্মক রকমের প্রভাব কিন্তু থাকে। ঠিক আছে, এটাকে যদি আমি একটু সিম্পলিফাই করে এঁকে দেখাই, তাহলে এই যে আমাদেরটা মাইনাস চার্জ, আর এই পাশে হচ্ছে আমাদের প্লাস চার্জ, আর এদের যে মধ্যবর্তী দূরত্ব এটাকে আমরা টোয়াইস এল দিয়ে লিখবো। এল দিয়ে লিখবো না, টোয়াইস এল দিয়ে লিখবো। তাহলে যদি এখন আমরা দ্বিমেরু ভ্রামক বের করতে চাই, দ্বিমেরু ভ্রামকের দিকটা কোন দিকে হবে? দ্বিমেরু ভ্রামকের দিকটা হবে মাইনাস থেকে এইভাবে প্লাসের দিকে। দ্বিমেরু ভ্রামকের দিক হয় ঋণাত্মক থেকে ধনাত্মকের দিকে। ওকে, আর এই ভ্রামকটা বের করব কিভাবে? চার্জের মান এবং মধ্যবর্তী দূরত্ব এদেরকে গুণ করলেই পেয়ে যাব। তাহলে আসো তো আমরা এখান থেকে একটু এককটাও বের করে ফেলি। দ্বিমেরু ভ্রামকের একক, চার্জের একক কি? কুলম্ব, বড় সি। আর দূরত্বের একক কি? মিটার। তাহলে কুলম্ব মিটার, এটা হচ্ছে আমাদের দ্বিমেরু ভ্রামক। কথা বুঝতে পারছি? এখন তুমি যদি চাও এখান থেকে দ্বিমেরুকে টর্ক আনতে পারো, দ্বিমেরুর মধ্যে প্রাবল্য আনতে পারো, বিভব আনতে পারো, সবগুলো কনসেপ্টে আমরা চাইলে এখানে আনতেই পারি। তো যেমন ধরো এগুলা প্রুফ করার দরকার নাই, তোদের বইয়ে প্রুফ করে দেওয়া আছে। আমরা শুধুমাত্র একটু মনে রাখার চেষ্টা করব যে দ্বিমেরুর ক্ষেত্রে যদি আমরা প্রাবল্য বের করতে চাই, সেই প্রাবল্যের সূত্র হবে এইটা, 1/4πε পি ডিভাইডেড বাই 4πε আর কিউব। ঠিক আছে, মানে 1/4πε পি বাই আর কিউব, বাট তার সাথে হচ্ছে আবার 1+3 cos স্কয়ার থিটা। একটা অ্যাঙ্গেল নিয়ে গন্ডগোল লাগছে। ঠিক একই হয় যখন আমরা বিভবকে বের করব, এই বিভবের ভিতরে 1/4πε এই পার্টটুকু আছে, সাথে এক্সট্রা অ্যাড হয়ে গেছে পি কস থিটা ডিভাইড বাই আর স্কোয়ার। এখান থেকে খুব সুন্দর দুইটা এমসিকিউ জিজ্ঞেস করা যায়। সেটা হচ্ছে এইভাবে, যে নর্মাল যখন কোনো চার্জের কথা আমরা বলি, সেই নর্মাল চার্জের ক্ষেত্রে প্রাবল্য সমানুপাতিক 1/r², বিভব সমানুপাতিক 1/r। কিন্তু এই সেম জিনিসটাকে যখন আমরা ডাইপোলে নিয়ে যাই, দ্বিপোলে নিয়ে যাই, তখন কিন্তু পাওয়ার গুলো চেঞ্জ হয়ে যায়। তখন প্রাবল্যের সূত্র হয় 1/r³, আর তোমার ভি এর সূত্র হয় 1/r। বুঝছো? মানে প্রাবল্য আর বিভবে কিন্তু পাওয়ার গুলো চেঞ্জ হয়, সরি এখানে 1/r²। এবার পাওয়ার গুলো চেঞ্জ হয়ে যায়, বা বলতে পারো ডাইপোলের ক্ষেত্রে নিচে পাওয়ার গুলো এক করে বৃদ্ধি পাচ্ছে। কমনলি কিন্তু এমসিকিউ এটা আসতেই পারে। আর ফর্মুলা ভুলে গেলে মারাত্মক সমস্যা। পি বলতে কাকে বুঝি আমরা? একটু আগে বলছিলাম, এই যে পি বলতে বুঝি আমরা দ্বিমেরুর ভ্রামককে। ঠিক আছে, এই থিটা আবার কি জিনিস? এই থিটা হচ্ছে প্লাস থেকে, এই যে প্লাস কিউ থেকে
তুমি যেই পয়েন্টে জানতে চাও প্রাবল্য বা বিভব তাদের সংযোগকারী রেখার মধ্যবিন্দু হতে সেই বিন্দুর যে দূরত্ব, এই দূরত্বকে বলতেছি আমরা আর, এবং প্লাস চার্জের সাথে যে অ্যাঙ্গেল তৈরি করতেছ তাকে বলতেছি আমরা থিটা। তো কি বললাম, প্লাস চার্জের সাথে এই মধ্যবিন্দু হতে যত দূরত্বে আসো এটা হচ্ছে আর, আর প্লাস চার্জের সাথে এই যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা তোমার জন্য হচ্ছে থিটা। ঠিক আছে, এটা খেয়াল রাখবা, পরীক্ষায় আসলে একটু খেয়াল রাখতে হবে যে থিটা মানটা যদি কার সাথে বের করতেছে না, পুরো অঙ্কটাই আউলায় যাবে। তো ধরো এখন সেই টপিক থেকে একটা সিম্পল প্রশ্ন আসলো যে তড়িৎ দ্বিমেরুর জন্য, লিখে নেই, এই পাশে রাখলাম আমরা প্লাস কিউ আর এই পাশে রাখলাম আমরা মাইনাস কিউ। তাই তড়িৎ দ্বিমেরুর জন্য লম্ব সমদ্বিখণ্ডকের উপরে, মানে এই মাঝখান থেকে এটা আমরা লম্ব টানবো, এই যে লম্ব সমদ্বিখণ্ডকের উপরে যে কোনো বিন্দুতে, ধরা যাক এইখানে, যে কোনো বিন্দুতে প্রাবল্য এবং বিভব কেমন হবে। যে কোনো বিন্দু বলতে এটা হইতে পারে, এটা হইতে পারে, যে কোনো হইতে পারে, তোমার যেখানে মন চায়। ঠিক আছে, এই পয়েন্টে তো ফার্স্টে বের করবো অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল কিভাবে বের করতে হয়, প্লাস চার্জের সাথে, সো থিটা ইকুয়াল টু এখানে 90 ডিগ্রি, এটা না পেয়ে গেছি। তাহলে এখন যদি আমরা বিভবের সূত্র আর প্রাবল্যের সূত্র লিখতে চাই, বিভব 9 ইন্টু 10⁻9, তার সাথে পি কস থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। এই যে 1/4 পাই এপসিলন কে আমি 9.9 লিখছি, পি কস থিটা ডিভাইড বাই আর স্কোয়ার। কস 90 করলে মানটা কিন্তু 0 আসবে, অর্থাৎ কিছু চেক দেওয়ার দরকারই নাই, প্রত্যেকটা পয়েন্টে বিভব বাই ডিফল্ট 0 হয়ে গেছে। আর প্রাবল্যের কি অবস্থা হবে, 9 ইন্টু 10⁻9 পি ডিভাইডেড বাই আর কিউব, রুটের ভিতরে 1 + 3 cos স্কোয়ার থিটা। কোত্থেকে লিখলাম, এই যে এখান থেকে 9 পি বাই আর কিউব 1 + 3 cos স্কোয়ার থিটা। যেহেতু এখানে আমাদের cos 90, তাহলে cos 90 তো অবশ্যই 0 হয়ে যাবে, তো যাই হোক ওকে নিয়ে আমরা বদল হচ্ছি না। তাহলে এখানে থাকলো আমাদের 9 ইন্টু 10⁻9 পি ডিভাইডেড বাই আর কিউব, আর 1 কে রুট করলে একই হয়। তার মানে প্রাবল্যের মান কিন্তু এখানে 0 হচ্ছে না। আমরা এটা বলতে পারি তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপরে যে কোনো বিন্দুতে নেট বিভব হবে 0, কিন্তু প্রাবল্যের মানটা ডিপেন্ড করবে তুমি কত দূরত্বে আছো, এবং সেই দূরত্বের সাথে ও কিন্তু ঘনের ব্যস্তানুপাতকে ভাবে সম্পর্কিত। কথা কেমন বুঝতে পারছি? সো পরীক্ষায় তোমাকে এভাবে যে কোনো কিছু প্রুফ করতে বলতে পারে, প্লিজ বি কেয়ারফুল, একটু সুন্দর করে ডাটা বসাই দিও, তাহলে কিন্তু হয়ে যাবে। এটাকে আমার চাইলে কিন্তু দুটা ইলেকট্রন দিয়েও বলতে পারি, যে একটা প্রোটন এবং একটা ইলেকট্রন খুবই কাছাকাছি অবস্থিত, এদের সংযোগকারী রেখার উপরে হাবিজাবি বের করা যাবে কিন্তু। ঠিক আছে, সামনে আগেই 10 নিউটন পার কুলম্ব তড়িৎ ক্ষেত্রে স্থাপিত, মানে আমাদের এখানে ই এর মানটা কিন্তু দেওয়া আছে 10 নিউটন পার কুলম্ব। তড়িৎ দ্বিমেরুর ভ্রামক যদি এত হয়, তাহলে 60 ডিগ্রি কোণে ঘোরাতে হলে কত কৃতকাজ করতে হবে। এ লাগাইছে গন্ডগোল। কৃতকাজের সাথে টর্কের ডিরেক্টলি কানেকশন আছে, এটাকে চাইলে আমরা বের করতে পারবো। তোমাদের প্রথম কথা হচ্ছে যে ভাই আমরা কি টর্কের সূত্র ডেভেলপ করব নাকি করব না। তোমার চাইলে আমি সূত্র এখানে প্রুফ করেও দেখাতে পারি, বা অথবা চাইলে ডিরেক্টলি ভাই এটা হয় আমরা ইউজ করতেও পারি। ঠিক আছে, তাহলে কাজ করি, আমি তোমাকে হিন্ট দেই যে কিভাবে আগাইতে হবে। যদি আমরা কৃতকাজ করতে চাই, ডাব্লু সমান সমান বল প্রয়োগ করলে রৈখিক সরণ হয়, আমরা এইভাবে আঁকাই, তাই না? আর যদি আমরা এবার সরণটা রৈখিক না করে কৌণিক করতে চাই, তার মানে কি, আমরা বল না, এবার আমরা টর্ক প্রয়োগ করব, এবং সেই টর্ক প্রয়োগ করার কারণে তুমি একটা অ্যাঙ্গেল ঘুরে যাবা, এভাবে আনতে হবে। সো এটা হচ্ছে আমাদের সূত্র, বেসিক সূত্র। তো যদি এখন আমরা ইন্টিগ্রেটটা করতে যাই, আগে তোমাকে টর্ক বের করে আসতে হবে। টর্ক আমি বুঝবো কিভাবে, টর্ক যদি বের করতে হয় তোমাদের বইয়ে এটা সূত্র সুন্দর করে দেওয়া আছে, তোমাকে ড্রয়িংটা করে দেখাই। ড্রয়িংটা কেমন, আমরা এখানে সবুজ কালার দিয়ে সুষম তড়িৎ ক্ষেত্র ইন্ডিকেট করলাম, সুষম তড়িৎ ক্ষেত্র ই, এই যে এটা হচ্ছে ই। এখন এই সুষম তড়িৎ ক্ষেত্রের ভিতরে যদি আমরা কোনো দ্বিমেরুকে স্থাপন করি, কথার মানে হচ্ছে এই যে একটা প্লাস চার্জ, আর এই যে এখানে একটা হচ্ছে ধরো মাইনাস চার্জ, তাহলে কি অবস্থা হবে? লজিক্যালি ভেবে দেখো, এই প্লাস চার্জকে ও কিন্তু ধাক্কা মারবে, প্লাস কিউ কে ধাক্কা দিবে এইদিকে, আর মাইনাস কিউ কে ও টান দিবে এইদিকে, মানে বাম পাশে টান দিবে, ডান পাশে ধাক্কা দিবে। তখন কি এটা ঘুরে যাবে না বেসিক্যালি?
অর্থাৎ তুমি এখন যে অ্যাঙ্গেলে আছো ধরলাম এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, তাহলে এই বল প্রয়োগ করার কারণে তোমাকে একটা ঘূর্ণন সৃষ্টি হয়ে যাবে। যদি আমরা চাই এখান থেকে কিন্তু বের করতে পারবো যে এই ঘূর্ণনটা কিভাবে হচ্ছে। কিভাবে করতে পারি, ধরো যদি আমরা এই জায়গায় লম্ব চিন্তা করি, তার ফলে এখানে একটা ত্রিভুজ এভাবে আঁকতে পারবো। এই যে টোটাল তোমার দূরত্বটা দুইটা কিউ এর মাঝখানে, একে আমরা টোয়াইস এল চিনে আসছিলাম না? তাহলে তাই যদি হয়, এখন আমরা এখান থেকে সুন্দর মতো অ্যাঙ্গেলটাকে বলতে পারি, যদি এই অ্যাঙ্গেলটা হয় থিটা, তাহলে এই অ্যাঙ্গেলটা হবে থিটা। তাহলে এই যে লম্ব দূরত্ব, এই হলুদ আর এই হলুদ পয়েন্টে যে লম্ব দূরত্ব, এই টোয়াইস এল কে ফেলতে পারি। অতিভুজের মান তোমার হচ্ছে টোয়াইস এল, আর লম্ব, অতিভুজ আর লম্বের মধ্যে কি কাজ করে, চিত্র থেকে যে বলি আমরা সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ। এই লম্বটাকে ধরো আমি ডি নাম দিলাম, তাহলে লম্ব ডিভাইড বাই অতিভুজ, তা ডি সমান সমান কি আসলো, টোয়াইস এল সাইন থিটা। তুমি ভাবতে পারো ভাই আপনি এটা বের করতেছেন কেন, দরকারটা কি? দরকারটা সেইটা যে তুমি যখনই টর্ক বের করবা, টর্ক মানে কি, টর্ক মানে যেই ফোর্স কাজ করে এবং যত দূরত্বে কাজ করে তাদেরকে গুণ করবা। তাহলে ফোর্সটা কি, ফোর্স হচ্ছে কিউ ই, আর দূরত্বটা কি, টোয়াইস এল সাইন থিটা। তাহলে আমরা যদি চাই এখান থেকে লিখতে পারি না যে টাউ বা টর্ক সমান সমান কিউ ই আর টোয়াইস এল। একবার চিন্তা করো, কিউ আর টোয়াইস এল গুণ করলে কি হয়, দ্বিমেরু ভ্রামক মানে পি। তাইলে এখানকার কিউ আর টোয়াইস এল পি হয়ে গেল, আর ইটা ফাঁকা পড়ে আছে, তাহলে পি ই সাইন থিটা। তাই টর্কের মান প্রুফ করে ফেললাম যে দ্বিমেরু ভ্রামকের জন্য টর্কের মানটা হচ্ছে পি ই সাইন থিটা। এখন এটাকে যদি বসায় দিই আমরা যে পি ই সাইন থিটা তার সাথে ডি থিটা, ইন্টিগ্রেট করব, যে কোন একটা অ্যাঙ্গেলে ছিল কোন একটা অ্যাঙ্গেলে চলে যাবে। তাহলে তুমি আমাকে বলো সাইনকে ইন্টিগ্রেট করলে কি আসার কথা, কজ আসার কথা, কিন্তু শুধু কি কজ আসবে, মাইনাস কজ আসবে। এই জন্য আমরা মাইনাসটাকে বাদ দেওয়ার জন্য আপার লিমিট আর লোয়ার লিমিটকে এক্সচেঞ্জ করে ফেললাম। মানে এখানে থিটা ওয়ান গেল উপরে, থিটা টু গেল নিচে, এবং হয়ে গেল পিই কস থিটা ওয়ান মাইনাস কস থিটা টু। তাহলে ফাইনালি আমরা এখানে তিনটা ব্যাপার চেক করে ফেললাম। একটা হচ্ছে যে ভাই টর্কের যে উৎপত্তি হয় সেটা কিভাবে তড়িৎ ক্ষেত্রে উৎপত্তি হয়, সেই টর্কটা দেখে আমরা কৃত কাজ কিভাবে বের করতে হয় ইন্টিগ্রেশন দিয়ে দেখাই ফেলছি। আর এইবার থার্ড কাজটা হবে এইটার উপরে বেস করে আমরা এখন একটা সিম্পল ম্যাথড সলভ করে ফেলবো। সো তোমাদের যারা আগে ইন্টারে এগুলা পড়ে আসো নাই, তারাও হয়তোবা এইসব দেখে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা যে আমার টপিক গুলো কি, পরীক্ষা কি কি আসে। তাহলে এখন আসি ফাইনালি আমাদের ম্যাথে। সো কৃত কাজ সমান সমান পিই তার সাথে কস থিটা ওয়ান মাইনাস কস থিটা টু। ওকে, আচ্ছা তাহলে এখন কি বলবো, আমাদের দ্বিমেরু ভ্রামকের মান দিয়ে দেওয়া আছে 0.5 রাখলাম, প্রাবল্যের মান দেওয়া আছে 10 নিউটন পার কুলম্ব, আর কস থিটা কই ছিলাম কই গেলাম, কিছু না বলা মানে শুরুতে আমরা 0 ডিগ্রিতেই ছিলাম, আর এখন তুমি কই যাবা, তুমি এখন 60 ডিগ্রি থেকে ঘুরে ফেলবা। ঠিক আছে, সো নর্মাল কিছু না বললে আমরা এইভাবেই আগাবো। cos 0 মানে 1, cos 60 মানে হাফ, 1 থেকে হাফ বাদ দিলে হাফ, এই 0.5 মানে হাফ, দুইটা হাফ মিলে 1/4, সো 10/4 এত জুল। 10/4 মানে 2.5 অথবা আড়াই। তাহলে এই ঘটনা ঘটেতে আমাদের কৃতকাজ করতে হবে 2.5 জুল। আশা করি আমরা জিনিসটা বুঝতে পারছি। সো থিওরি, ড্রয়িং, ম্যাথ সবাই তোমাকে করে দেখাই দিলাম। ওকে, সামনে আগাতে পারি আমরা। এই দেখো একটা কোশ্চেন আসছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 17-18। কি চাইছে, একটা তড়িৎ দ্বিমেরুর চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব মানে টোয়াইস এল দেওয়া আছে, চার্জের পরিমাণ কিউ দেওয়া আছে, এই দ্বিমেরু হতে 3 সেন্টিমিটার দূরে এর অক্ষের লম্ব দ্বিখণ্ডকের উপরে তড়িৎ প্রাবল্য ই এটাও দেওয়া আছে, তাই দ্বিমেরু ভ্রামকের মান কত? আচ্ছা, দ্বিমেরু ভ্রামক যে বের করতে হয় এত কিছু চিন্তা করার দরকার নাই। দ্বিমেরু ভ্রামক কথা মানে কি, ডিরেক্টলি কিউ আর টোয়াইস এল গুণ দিয়ে দিব। কিউ মানে কত ভাই, কিউ মানে তোমার হচ্ছে 3.2 ইন্টু 10⁻⁻৯, আর টোয়াইস এল মানে যা আছে তাই, এই 2 কিন্তু কোনো কিছু না, দুধ ভাত, 10⁻19। তাহলে দেখতো ভাই এটা কই আছে, এটা
লাকিলি একদম শুরুতেই আছে, খেয়াল করে দেখো 3 × 10⁻19 আর 3 × 10⁻⁹ সুন্দর, শেষ। এর সঙ্গে দ্বিমেরু ভ্রামকের মান, মানে তোমাকে হুদাই কষ্ট করে মান বের করতে হবে, ডাইরেক্ট গুণ দিয়ে দিবা, কাহিনী খতম। এই সব অঙ্ক না পরীক্ষা আসা উচিত, যে সূত্র বুঝলেই ঠাস ঠাস করে ম্যাথ মিলিয়ে দেওয়া যায়। ঠিক আছে, ঢাকা ইউনিভার্সিটি 14.0 সমস্যা। একটা তড়িৎ দ্বিপোলের জন্য তড়িৎ ক্ষেত্র আর দূরত্ব কিভাবে চেঞ্জ হয় দেখছো। ডাইপোলের জন্য জিজ্ঞেস করছে যে ই এর সাথে আর এর সম্পর্কটা কি। তাই সূত্রটা আরেকবার বলে দেই, 9 × 10⁻9 p/r³ রুটের ভিতরে 1+3 cos²θ। তো ভাই তোরাই দেখ, প্রাবল্যের সাথে সম্পর্কটা হচ্ছে ঘন ফলের ব্যস্তানুপাতিক, মানে 1/r³। কোথায়? 1/r³, বুঝছিস ভাই? সো তড়িৎ ক্ষেত্র বললে কিন্তু আমরা প্রাবল্য কি বুঝি, তড়িৎ ক্ষেত্র বললে কিন্তু আমরা আবার বিভবকে বুঝবো না। তাহলে আমরা মোটামুটি মনে হয় বুঝতে পারছি যে ডাইপোল আসলে এত কঠিন না। আর ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষায় দিল দেখো, সুন্দর সুন্দর মানে বেসিক জায়গা থেকে প্রশ্ন করে, কিন্তু বাসায় এগুলো না একটু নিজে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে পারা মুশকিল আছে, মানে হুট করে আমরা ঘাবড়ায় যাই, এই ঘাবড়ানো যাবে না। তোমরা চেষ্টা করো, অবশ্যই পারবা, একদম ভয়ের কিছু নাই। তাহলে আমাদের মোটামুটি আজকের ক্লাস এই পর্যন্তই ছিল, আশা করি আমরা বুঝতে পারছি। সো এখানে থামতে পারি। একটা রিকোয়েস্ট করবো, প্লিজ এগুলো দেখতে খুব কম ইম্পর্টেন্ট মনে হইলেও তোমরা নিজেরা এটাকে ভালো মতো বাসায় প্র্যাকটিস করবা, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। তাহলে আজকের মতো এখানে বিদায়। ওকে।